বল, কাল রাতে তুই আমাকে ফোন করে কত প্যান প্যান করলি। আমাকে বিয়ে করুন ভাইয়া প্লিজ, আমি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আরো কত কি সব বলবো সবাইকে। এখন মেরে নদীতে ভাসাবো যদি বিয়েতে না করেছিস তো। আমি পাশে দাঁড়ানো সত্ত্বেও বিলেত ফেরত সাদা চামড়ার মানুষটাকে বিস্ময় নিয়ে দেখছি। লাল ঠোঁটে চওড়া হাসির দম, দৃষ্টি আমাদের গিয়ে স্থির। প্রভাত ভাইয়ার কথায় বড় ফুপির মুখ খা হয়ে গেল। নিজের ছেলের মুখে এমন কথা শোনার জন্য মোটেও তিনি প্রস্তুত ছিলেন না। এক সপ্তাহ হয়নি তার আসা। আমাদের বাসায় তো আজই প্রথম এলেন, আর এসেই এমন প্রস্তাবে সবাই রেগে গেলেন। প্রভাত ভাইয়া আবারও বললেন, আমি সন্ধ্যাকেই বিয়ে করব। মামা আপনি রাজি থাকলে ভালো, না থাকলেও কিছু করার নেই। কারণে বিয়েটা হচ্ছেই। তাছাড়া সন্ধ্যারও এ বিয়েতে মতো আছে। বলো সন্ধ্যা। কথাটা বলেই আমায় ইশারায় চোখ টিপে সম্মতি জানানোর হুকুম তলব করলেন। এদিকে বাবা, মা, ফুপি আর দাদির চোখ থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে। আমাদের বংশে আত্মীয় বিয়ের নীতি এ যাবৎ নেই, কখনো হবেও না। তবুও কেন যে প্রভাত ভাইয়া এমন করছেন জানি না। আমি দৃঢ় চিত্তে বলি, হি ইজ লাইং বাবা, সব মিথ্যা বলছেন। আমি তাকে পছন্দ করি না আর বিয়েও করতে চাই না। ফুপি বিশ্বাস করো, আমি এসবেই কিছুই জানি না। ফুপির আগে ফুঁসে গড়গড় করে বললেন, কোনো মেয়ে নিজ থেকে না এগোলে ছেলে কিভাবে এগোয়? সন্ধ্যা তুই এভাবে আমাদের বংশের নাম ডুবাবি তা স্বপ্নেও ভাবিনি। এবার বাবা হুঙ্কার ছেড়ে বললেন, তা কতদিনের সম্পর্ক তোমাদের? 2-5 দিনের নিশ্চয়ই নয়। বাবার কথায় প্রভাত ভাইয়া মুখে কাঠিন্য এনে বললেন, জেনেই যখন গেছেন তখন আর কিছুই গোপন করে লাভ নেই। আনুমানিক 5-6 মাসের মতো হবে। অনেক আগে থেকেই আমাদের কথা হতো। ডাহা মিথ্যা কথা। আমি জীবনেও তার সাথে দেখা বা কথা বলিনি। জল যে তিনি আরো কত ঘোলা বানাবেন আল্লাহ জানে। সবাই টকবগে মস্তিষ্কে হনহন করে সেখান থেকে হেঁটে চলে গেলেন। এবার আসি পরিচয় পর্বে। আমি মেহরিন নাহার সন্ধ্যা। আর ওই বাদরটা আমার ফুফাতো ভাই, বড় ফুপির ছোট ছেলে। আমি ফুপির একমাত্র ভাই জনাব আহেল খানের 3 কন্যার সর্বকনিষ্ঠ কন্যা। পড়াশোনা অনার্স 3য় বর্ষ। আমার পরিবারে বাবা মা, আমি, 2 বোন আর দাদির বাস। প্রথম দিকে দাদির একমাত্র আদরের দুলালি আমি থাকলেও প্রভাত ভাইয়া আসার পর থেকে বুঝলাম আমার ধারণা পুরো ভুল। দাদির চোখের মনি ওই বাদরটা। 3 বছর আগে প্রভাত ভাইয়া উচ্চ ডিগ্রি অর্জনের জন্য বিলেত গিয়েছিলেন। এরপর থেকেই তার সাথে আমাদের কারো যোগাযোগ নেই। দেশে থাকতে তিনি যে খুব ঘন ঘন আমাদের বাসায় আসতেন তাও না। বছরে 2-1 বার ভুলে ভালে তার মূল্যবান চরণে বাসায় পড়ত। মূল্যবান বলছি কারণ দাদির ভাষ্যমতে প্রভাত ভাইয়া মহামূল্যবান হীরের খনি। এমন খনি নাকি জগতে মেলা ভীষণ দেয়। এই বাদর, তুই যে সন্ধ্যারে পছন্দ করিস আগে বলবার পারতি না। ওর তো বিয়ে ঠিক। রওশনারা বেগমের কথায় খুব একটা হেলদোল হলো না প্রভাতের। সে বিছানায় গা মেলে হাত পা ছড়িয়ে ছিটিয়ে হাতে ধরা আপেলে মাঝে মধ্যে ছোট্ট একটা কামড় দিয়ে চলেছে। বিয়ে ঠিক হওয়া না হওয়ায় যেন তার কোনো যায় আসে না। নানু, সন্ধ্যাকে ডাকো না, দেখতে ইচ্ছে করছে। আহা কি সুন্দর বোকা বোকা মুখটা, দেখলেই আদর করে ছুঁয়ে দিতে ইচ্ছে হয়। বানিয়েছ একটা নাতনি, লাক্ষে একটা। প্রভাতের কথায় নানু জিভে আলতো ফোন কেটে ওর গায়ে একটা চর কষে বললেন, বিলেত ফেরত বলার মুখে লাগাম নাই। বেহুদা বলা। সন্ধ্যা পড়তে বসে আসতে পারবো না। আর করে যে এখনো তোর মামায় বাড়ি তো রাখছে শুধু আমার মুখের দিক চায়া বুঝছস। নাইলে কবকার বাইর কইরা দিত। সন্ধ্যার রুম তো সেই আগেরটা আছে তাই না? সোজা গিয়ে হাতের বামের শেষ রুমটা। দাঁড়াও আমি দেখা করে আসি। রওশনারা বেগম আর কিছু বলার সুযোগ পেলেন না। নক নক। ইজ এনিওয়ান দেয়ার? ইওর হবু বর ইজ হেয়ার। মে আই কাম? মাথার উপর দিয়ে সব গেছে। পড়ার ছলে বই হাতে থাকলেও এখনো নিচে ঘটে যাওয়া তড়িৎ ঘটনাগুলোই মাথায় ঘুরপাক খাচ্ছে। পড়া গোল্লায় গেছে। এরই মাঝে দরজায় পুনরায় ওই আপদকে দেখে রাগ কম ভয় হলো বেশি। এত কাণ্ড ঘটিয়ে এবার সোজা রুমে চলে এসেছেন। আল্লাহ মালুম বাবা দেখলে ভুলভাল কিছু ইঙ্গিতে না সোজা আজই বিয়ে পড়িয়ে বাড়ি থেকে বিদেয় করে।
আমার পারমিশনের তোয়াক্কা না করেই ভেতরে ঢুকে খুব চেনা ভঙ্গিতে ড্রেসিং টেবিল সংলগ্ন চেয়ারটা টেনে নিয়ে খাটের পাশে আমার মুখোমুখি বসলেন। তারপর গালে হাত রেখে বেহার মতো দেখতে লাগলেন। কিছুক্ষণ এভাবে থেকে বললেন, উফ, এত নড়িস কেন বলতো? একদম নড়বি না, স্ট্রেইট বসে থাক, দেখতে দে ভালো মতো। তোর কোথায় কি পরিবর্তন এসেছে? তোর থুতনিতে ওটা কি রে দেখি? থুতনির উপর হাত রাখতে চাইতে ঝট করে সরে বসলাম। বেহায়াপনার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন তিনি। একে বেশি লাটে ওঠালে চলবে না। উনি বিরক্ত হয়ে হাতটা মুষ্টিবদ্ধ করে বিছানার শক্ত কাঠে আঘাত করে বললেন, এই হাতটা সরিয়ে দিলি তো তাই শাস্তি দিলাম। তুই আমাকে চিনিস না, কতদিন এভাবে দূরে সরাবি? আমার প্রেমে তোকে পড়তেই হবে, বিয়ের আগেই হোক কিংবা পরেই। কড়া কয়টা কথা শুনিয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু কি বলে শুরু করব বুঝছি না। একটু মুখে বিরক্ত নিয়ে এসে বললাম, আপনি আমার 3 বছরের বড় না হলে এখনই একটা থাপ্পড় মেরে বিদায় করতাম। ফুপির ছেলে বলে ছেড়ে দিতাম না। আপনাকে আমি বিয়ে করব না। তাছাড়া দাদির মুখে নিশ্চয়ই এতক্ষণে জেনেছেন আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে। এসব তেনাপা বৃথা চেষ্টা না করে দেশে ভালো দেখে একটা মেয়ে খুঁজে বিয়ে করে ফেলুন। চুল টানলে মাথা আসে, ঘাড় টানলে মাথা সহ কোমর অব্দি আসে, আর তোকে টানলে পুরো পিয়ে আসবি। মোদ্দা কথা, তুই আমাকেই বিয়ে করবি, সোজা না হলে জোর করে। আমি সত্যিই অতিষ্ঠ। আর কোন বাক্যে বোঝা? অসভ্য গালিতেও বোঝ হয় এই লোকের মাথায় সুবুদ্ধি হবে না। তার টর্চারে মনে হচ্ছে নিজেই বসে বসে গলা ফাটিয়ে কেঁদে মনকে হালকা করি। নিরাশ গলায় বললাম, আচ্ছা, আপনি আমাকে দেখেননি? সেই 3 বছর আগেই শেষ দেখা। হঠাৎ আমাদের কি এমন দেখলেন, আর দেখলেনই বা কিভাবে? আজই না আমাদের বাড়িতে প্রথম এলেন। প্রভাত ভাই একটু বিজ্ঞের মতো আমাকে পর্যবেক্ষণ করে বললেন, কই, তোর চেহারা এই 3 বছরে আহামরি কিছু বদলায়নি। তাছাড়া দেখার ইচ্ছে থাকলে দূর দেশে বসেও দেখা যায়। সব বলবো, অপেক্ষা কর, বিয়েটা আগে হোক। রাবিশ, কখনো না, বিয়ে করব না। কথাটা মুখ ফসকাতে দেরি, কিন্তু তার আক্রমণে দেরি নেই। উনি এক টানে আমায় কোলে বসিয়ে গালে ঠোঁট ছুঁয়ে আবার ধাক্কা মেরে বিছানায় বসিয়ে দিলেন। ঘটনা এত আকস্মিক ঘটল যে আমার বোকা বনে কতক্ষণ কাটিয়ে দিলাম। হাওয়াটা ঘুমিয়ে গেছে। প্রভাতের এহেন কথায় তানিয়া আর লিনা ফিক করে হেসে দেয়। ওদের ফোন লাউড স্পিকারে। তানিয়া আবার একটু সন্ধ্যার রুম থেকে ঘুরে এসে বলল, মরে লাশ হয়ে গেছে। এখন সারাদিন কেউ ধাক্কালেও যাবে না। যা করার এই সময়ই করুন। পরে চান্স পাবেন না ভাই। আসছি তবে। লাইন কেটে যেতেই তানিয়া আর লিনা একে অন্যের দিকে তাকায়। রাত 1টা। বসে থেকে এবার পায়চারি করতে লাগলো তানিয়া। অপেক্ষার পালা কি যে যন্ত্রণা! সময় নাকি বহমান, অথচ অপেক্ষার বেলা এসে আর বহমান না থেকে সহমান হয়ে যায়। ঘড়ির কাঁটা ঠিক 1টা 20-এ পৌঁছাতে জানালা দিয়ে ঠুকঠুক আওয়াজ পেল ওরা। তারপর দুম করেই প্রথমে একজোড়া পা সমেত পুরো মানুষটা এসে ঘরে ঢুকলো। প্রভাতকে দেখে ওরা 2 বোন হেসে উঠল। চুলগুলো ভেজা এলোমেলো, গায়ে ফিনফিনে এক শার্ট, 3/4 প্যান্ট। ওদের হাসতে দেখে প্রভাত ধমকে সুরে বলল, হাসি লাগে না? বৃষ্টির মধ্যে কখনো কোনো মিশনে গিয়েছো? যাওনি তো? তাহলে বুঝবে কি করে? প্রচন্ড বৃষ্টি, সাথে ছাতা নেই, ভিজবই তো। তার উপর মাথায় এক্সট্রা প্রেশার। আচ্ছা, এখন বলো, তোমাদের বোন জেগেছে না ঘুমে? লিনা মুখ টিপে হেসে আবার থেমে গিয়ে বলল, চিন্তা নেই, ভোরের আগে ওর ঘুম ভাঙে না। কি করতে হবে বলুন? আপাতত ওর রুমের বাইরে পাহারায় থাকো। কেউ আসলে সংকেত প্রেরণ করো। ওরা খুশিতে আত্মহারা হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। প্রভাত বিড়ালি পায় সন্ধ্যার রুমে ঢুকে পড়ে। দরজা ভেজিয়ে বিছানার কাছে যে কতক সময় থমকে থাকে। বোকা মেয়েরা আসলেই সুন্দরী হয়, কথাটা যথার্থ। তারপর মাথা ঝাঁকিয়ে নিজ মনে আওড়াতে থাকে, প্রভাত, এভাবে ওকে দেখতে থাকলে ভোর হয়ে যাবে। এদিকে কাজের কাজ কিচ্ছু হবে না। সময় নষ্ট করিস না।
টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। তারপর দাঁড়িয়ে বিছানায় এক হাঁটু মুড়ে দুই হাত প্রসারিত করে আলগা হাতে তুলে নেয় সন্ধ্যাকে। শক্ত হাতে এবার বাহুডোরে চেপে মিশিয়ে নেয় বুকের মাঝে। মুচকি হেসে ওর কপালে নিজের ঠোঁট ছোঁয়ায় প্রভাত। ঘুমের ভেতর মনে হলো উঁচু থেকে পড়ে যাচ্ছি কোনো খাদে। ঠিক এমন একটা অনুভূতি নিয়ে জেগে উঠতেই এক গগন ফাটানো চিৎকার করে উঠলাম। আমি ছিলাম আমার নিজের রুমে আরামদায়ক বিছানায়। ভুল হচ্ছে, স্বপ্ন দেখছি বোধ হয়, কারণ এখন আমি যা দেখছি না বাস্তব হতেই পারে না। আমি একটা ব্রিজের সিমেন্টের রেলিং এর উপর শুয়ে আছি। আমার শরীরের দুপাশের বেশিরভাগ জায়গা রেলিং এর দুপাশে বেরিয়ে আছে। হয় পড়লেই সোজা পানিতে, নয়তো পড়বো পাকা সড়কে। একদিকে পড়লে ডিরেক্টর ওপরওয়ালার কাছে, কারণ সাঁতার জানি না। জানলেও একবার পানিতে পড়লে কোনো সাঁতারই তেমন কাজে দেয় না। অপরদিকে রাস্তায় পড়লে মাথা কোমর দুটোই ফাটবে। এমন পরিস্থিতিতে আমাকে কে এনে ছেড়ে দিল? দয়া মায়া বলে কিছুই নেই মানুষের জীবনে। গুরুতর কোনো শত্রুর সম্মুখীন হয়নি, তবে হঠাৎ কোন শত্রুর আবির্ভাব। চোখ মুখ খিচিয়ে দৃঢ় হৃদয়ে আল্লাহকে ডাকছি। বর্তমানে এটাই একমাত্র অস্ত্র। নিজে থেকে ওঠার চেষ্টাও যে করিনি তা না। একবার চেষ্টা করেও ব্যালেন্স বিগড়ে যাওয়ায় ডাল খেয়ে পড়েই যেতে যেতে শেষ মুহূর্তে আল্লাহর সহায় বেঁচে গেছি। বরাবরই উঁচুতে ভয় আমার। দুর্বল মানসিকতা নিয়ে কোনো কার্যে সফলতা আসে না। যেখানে আমার মনে দুর্বল, সেখানে বেঁচে ফিরবো কিনা জানি না। মূল প্রশ্ন হলো, এখানে কে আনলো? পাশে দেখতে চেষ্টা করছি না, যদি পাশে পড়ে যাই সে ভয়। হঠাৎ কর্মর করে কিছু একটা চিবিয়ে খাওয়ার সব দোকানে এলো। রাত কত গভীর যে সম্পর্কে কোনো ধারণা নেই। মাঝরাত তো হবেই। শুনেছি এমন সময় সাধারণ মানুষ কম, অতিপ্রাকৃত শক্তিদের আনাগোনা বেশি হয়। এভাবে কর্মর করে চিবিয়ে কেউ খাচ্ছে মানে পরিবেশ ভয়ানক। তার উপর নির্জন ব্রিজ। না জানি কত মানুষ লাফিয়ে এখান থেকে প্রাণ দিয়েছে, নয়তো কোনো দুর্ঘটনার শিকার হয়ে অক্কা পেয়েছে। তাদের আত্মা নয়তো। ভাবনা আসতেই এবার দোয়া ইউনুস পড়তেই শুরু করি। ভাগ্য এতটাই খারাপ যে শেষে কিনা ভূতের হাতে প্রাণ যাবে। চিন্তাধারায় আবারও ছিদ্র করে ওই কর্মর আওয়াজে। তারপর হো হো করে হাসির ঝঙ্কার। হাসির সুরটা কেমন পরিচিত ঠেকেছে। মাথায় একজনের আবছা চেহারা স্মরণে এসে আমার ডুবে যাচ্ছে। ইউ অ্যাফ্রেইড অফ ঘোস্ট? হা হা হা। মাই স্টোমাক কন্যা বি ব্লাস্ট। বুম। কথার সমাপ্তি টেনে আবার সেই চওড়া হাসি। কর্কটে গলায় বললাম, প্রভাত ভাই, আপনি তো? প্রভাত থমকালো না। হাসি অটল রেখেই বলল, নো, আই অ্যাম দ্য বিগেস্ট ঘোস্ট ইন ইউর লাইফ। নাও টেল মি হোয়াট কাইন্ড অফ ডেথ ইউ ওয়ান্ট। ঘোস্ট সঠিক উক্তি নয়। এই মানুষের সাথে ভূতের তুলনা চলে না। ভূত বাবাজিরা ওইনাকে দেখলে মাপ চেয়ে পার পাবে না। ইতর লোক। এমন পরিস্থিতিতে মাথা গরম করলে চলবে না। এখনো আমি ব্রিজে ঝুলন্ত। কাজেই শান্ত মেজাজে কণ্ঠে প্রফুল্লতা এনে বললাম, প্লিজ এখান থেকে নামান। মরে যাব তো। সাঁতার পারি না, পারলেও পানিতে পড়লে রক্ষা নেই। তাহলে বিয়ে করবি বল, আদারওয়াইজ এভাবেই থাকবি। ব্ল্যাকমেইল করছেন? ধরে নে। কিছুক্ষণ নীরবতা। কি বলবো ভাবছি। অপরদিক থেকেও কোনো সাড়া নেই। লোকটা এই অবস্থায় ফেলে চলে গেল না তো? ভীত দিশাহীন হয়ে চেঁচিয়ে বললাম, চলে গেলেন। ওপাশে নীরবতা। মাঝে মাঝে শুকনো পাতার মর্মর ধ্বনি ছাড়া কিছু শুনতে পাচ্ছি না। একটু পর উর্বর পুরুষালী গলা বলে উঠল, এভাবে তোকে রেখে গেলে বাসায় যেয়ে শান্তিতে ঘুমোতে পারি। একটু আশ্বস্ত হয়ে বললাম, এ তো আপনি আমার জন্য কেয়ার করেন, তাহলে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছেন? নামান না, দয়া করুন। হাওয়া একটা কেয়ার করি, এটা এখন বুঝি। বিয়ে কি সাথে করতে চাচ্ছি? এবার ফটফট বল দেখি, তোর ডিসিশন কি? সারা রাত এভাবেই ঝুলবি নাকি? আর কত মশার কামড় খাওয়াবি? এ তো দেখি ভারী বিপদ। এ কুল ও কুল কোনো কুলি আমার সমর্থনে নেই। রাত বেশ গভীর। বাড়িতে আমার নিখোঁজ বার্তা দাদি জানলে হেল্প পাবো, তবে বাবা জানলে বাড়ির পাশে জ্যান্ত পুঁতে রাখবেন।
উপায়হীন হয়ে করুণ স্বরে বলি, আচ্ছা দেখব। কি দেখবি? ভেবে। এবার কর্তা আমার কথায় খুশি হয়েছেন। প্রভাত ভাই আমায় পা ঝুলে তুলে সাবধানী হাতে নিচে নামালেন। হাঁফ ছেড়ে বাঁচি। জোরে জোরে নিঃশ্বাস টেনে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে থাকি। এতক্ষণ তো ঠিকঠাক শ্বাস নিতেও ভুলেছিলাম। কতক্ষণ পর শ্বাস নিয়ে আবার অনেকক্ষণ পর শ্বাস ছেড়ে ছেড়ে ফুসফুসে ব্যথা ধরে গেছে। আমার ব্রিথিং প্রসেস দেখে উনিও নকল করছেন। মজার ভঙ্গিমায় নাক দিয়ে শ্বাস টানছেন তো টানছেন। এর পরপরই শ্বাস ছেড়ে হাঁপানি রোগী ন্যায় হাঁপিয়ে কাঁচতে শুরু করছেন। দেখে বড্ড হাসি পাচ্ছে। আমাকে জ্বালানোর আর কত অভিনব কায়দা তিনি অবলম্বন করবেন। প্রভাত ভাইয়ের হাতের ঘড়িটা চোখের সামনে ধরতেই মাথায় ঝনাত বজ্রপাত হলো। কেউ ভাবতেও পারবে না রাত ৩টার সময় তাদের সর্বকনিষ্ঠ কন্যা বাড়ির বাইরে উন্মুক্ত ঘুরছে। কোনো এক্সকিউজ হারবে না, কোনো গাল ভাসানো মরা কান্না দেখবে না। বাবা খুব নরম হাতে কাঠিন্য এনে হাত ধরে দরজার ওপারে রেখে বলবেন, নিজের রাস্তা মাপ যা। আমার 2 মেয়ে থাকলেই চলবে। একটা মেয়ে গেলে কিছু ধ্বংস হবে না, উল্টো তোর প্রতিদিনের বাহারি খোঁচর আর তোর বিয়ের মহা খরচের হাত থেকে বাঁচব। যা দূর হোক। রাত্রি মধ্য প্রহর অতিক্রান্ত প্রায়। রাস্তা শুনশান। আকাশে ভাসা ভাসা মেঘের আড়ালের উপরই চাঁদ। সাঁকো পেরিয়েছি বেশ আগে। আমার হাতে এক চিপসের প্যাকেট ধরিয়ে দিয়েছেন দেখে আমিও জম্পেশ খেয়ে যাচ্ছি। কোনো হেলদোল নেই, চিন্তা নেই। কি হবে এত চিন্তা করে? কম বয়সে অক্কা পাবো, আর টেনশন ছাড়া অনেকদিন বাঁচব। এক হাতে চিপসের প্যাকেট ধরে গাড়ির সিটে মাথা ঠুকে চোখ বুজে বসে তৃপ্তির সাথে চিপস খাচ্ছি। বর্তমানের কথা ক্ষণিকের জন্য ভুলে থাকতে চাই। ঠিক তখনই পাশে বসা সেই সাদা বেড়ালি চামড়ার অধিকারী বলে উঠলেন। রাক্ষসী দস্যি মেয়ে একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না আপনি খাবেন কিনা। সৌজন্যবোধ নেই, ম্যানারস শেখায়নি কেউ। প্রভাত ভাইয়া বকাঝকাপূর্ণ কথায় আচমকা চিপসের বদলে ঠোঁটে কামড় লেগে গেল। মুহূর্তে ঠোঁট ফুলে বউ। পিঁপড়া কামড়ালে যেমন হয়। ফ্রন্ট মিররে দেখে নিজেই আটকে উঠি। কি বিচ্ছিরি লাগছে দেখতে। প্রভাত ভাই মহাবিরক্ত নিয়ে বললেন, এই দেখ মেয়েরা রাগ ভাঙানোর মার্বেলাস আইডিয়া নিয়েই জন্মে। ইচ্ছা মতো কত বোকা দেব কি তার আগেই রাজকন্যা নিজেকে আঘাত করে আমার রাগ কর্পূরের মতো উবিয়ে দিলেন। দেখি দেখি। তিনি ব্যস্ত হাতে ঠোঁট নিরীক্ষণ করে বললেন, অ্যান্টিসেপ্টিক কিছু তো সাথে নেই। এক কাজ করে আমি নিজেই অ্যান্টিসেপ্টিকের ভূমিকা পালন করি। একটু চুমু খাই। আহাম্মক হয়ে প্রশ্ন করলাম, চুমুতে অ্যান্টিসেপ্টিক উপাদান থাকে? আর লিপ থেরাপি দরকার তোর? ও তো বুঝবি না। ঝনাত করে তার হাতটা ফেলে কিছুটা দূরত্ব রেখে বসতেই উনি রেগে তাকালেন আমার দিকে। আমি এবার আর ভয় পেলাম না। গাড়ি চলছে তার আপন গতিতে। কোনো হেলদোল নেই। অর্ধেক পথ পেরোতে হুঁশ ফিরল আমরা পথ ভুল করেছি। কারণ বাদ দিকের মোড় ঘুরে আমার বাড়ির পথ। কিন্তু আমরা ডান মোড়ে ঘুরলাম। তা দেখে ঝাঁঝা করে উঠি। আরে আরে ভুল রাস্তা, বামে যান বামে যান। প্রভাত ভাইয়া লাজুক হাসিতে গলে পড়লেন। ঠিক বুঝলাম না আমার কোন বাক্য তার লাজের হেতু হলো। তিনি হাসি অটল রেখেই বললেন, এত যান যান করো না তো। আই ফিল সামথিং ডিফারেন্ট। আর ঠিক রাস্তায় যাচ্ছি। তুমি তোমার বাসায় না, যাচ্ছ আমার বাসায়, ওরফে তোমার হবু শ্বশুর বাড়ি। আকাশে ভয়ঙ্কর মেঘের গর্জনের মতো শোনা গেলে ভালো হতো। আমার মনের গর্জনের সাথে আকাশের হিংস্র গর্জন মিশে একাকার হয়ে উঠত। প্রতিবাদী হয়ে আমায় সাহায্য করত। সবই যেন আমার প্রতিকূলে। দোতলা বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে প্রভাত তাকালো পাশে বসে থাকা গাম্ভীর্যপূর্ণ মেয়েটার দিকে। এক হাত ভাঁজে তার উপর অন্য হাতের কনুই রেখে গালে হাত দিয়ে বসে আছে। মুখ রাগে অস্বাভাবিক ফোলা। প্রভাত গাড়ি থেকে নেমে আদেশ করল, গাড়ি থেকে নেমে আয়। পৌঁছে গেছি। আমি তাকালাম না। কথা শুনবার প্রয়োজন বোধটুকুও করলাম না। ভোরের আলো ফুটতে আর দেরি নেই। বাবা মা নামাজের জন্য উঠে আমাকে জায়গাতে গিয়ে দেখবে আমি নেই। খালি ঘর হন্যে হয়ে খোঁজ করবেন।
তারপর এক পর্যায়ে সন্দেহের দানা মনে উঁকে দিবে। এরপরের ঘটনা আমার কল্পনাতে। আবার তার তেজি গলার হুঙ্কার, রাত পার হলে নামবি বলে পণ করেছিস, দ্রুত আয়, কোলে নিতে হবে। বলা বাহুল্য, শেষ বাক্যটা শুনে আর বসে থাকা সমীচীন বলে মনে হয়নি, বিদায় নেমে পড়ি। হুট করে দেখা যাবে কোলে নিয়ে ফেলেছেন। এমতাবস্থায় ফুপি দেখলে এ বাড়িতেও তাণ্ডব করবে। তখন দুই বাড়ির তাণ্ডবে আমি পিষ্ট হব, মাঝে থেকে সুযোগ রূপে নিবেন প্রভাত ভাই। একতলা টপকে সোজা দোতলায় উঠে এলাম। যতদূর জানি একতলায় থাকেন ফুপিরা। দোতলা কার জন্য বরাদ্দ তা সঠিক বলতে পারবো না। উপরে এসে দরজার লক খুলে প্রভাত ভাই তার একটা হাত সামনে প্রসারিত করে দিলেন। এর ভাবার্থ আমাকে প্রথম ভেতরে ঢুকতে হবে। নিদ্রাহীন এক রাতের পর কথায় শক্তি অপচয়ের মতো ধৈর্য যথারীতি হারিয়েছি। তাই যান্ত্রিক রোবটের মতো তার কথা মেনে ভেতরে চলে যাই। তারপর ধারাম করে দরজা বন্ধে জোরালো শব্দে পেছনে ঘুরে তাকানোর অবকাশটুকু পেলাম না। তার আগেই আমার দুই হাত তার বাহুডোরে চাপা পড়ে গেল। পেছনে থেকে এত জোরে চেপে ধরলেন যে নড়তে পারছি না। মুহূর্তে মাথায় টোকা দিয়ে আবার ছেড়ে দিয়ে সামনে দাঁড়িয়ে বললেন, বেশি বাড়াবাড়ি কিছু ভাবিস না, ভেতরে চল, তোকে তোর ঘর দেখাবো। বিজ্ঞ চোখে তাকিয়ে কোথাও ফুপা বা ফুপিকে না দেখে বললাম, ফুপিরা কোথায়? প্রভাত ভাই হাঁটা থামিয়ে পেছনে না ঘুরে বললেন, নিচে। তাহলে আমরা উপরে এলাম কেন? কারণ উপরতলার পুরোটা জুড়ে আমার রাজত্ব। তুই হবি আমার রাজ্যের রানী। তোকে তো আমার রাজ্য ভ্রমণই প্রথম করাবো, তাই না? এরপর রাজা রানীর রাজ্য ভ্রমণে বেরো। দ্রুত পা চালা। তোর পা কি ছোট ছোট, এত আস্তে হাঁটিস কেন? তার প্রতিটা কথায় খোঁচা দেওয়া স্বভাব। বিরক্তি নিয়ে তার সাথে একটা রুমে এসে ঢুকলাম। সমস্ত ঘরময় শৌখিনতার ছাপ স্পষ্ট হলেও বেশ নোংরা। মেঝেতে চকলেটের প্যাকেট থেকে শুরু করে টুকরো টুকরো কাগজ হাত ঘড়ি পড়ে আছে। বিছানার চাদর একপাশে ঝুলে পড়েছে। নাক ছিটকে বলি, বড় বড় বুলি বলা মানুষ এত নোংরা ছি। প্রভাত ভাই হন্তদন্ত হয়ে পুরো রুম গোছাতে আরম্ভ করলেন। মেঝেতে পড়ে থাকা আবর্জনাগুলো ডাস্ট বাকেটে ফেললেন। বিছানা গুছালেন নিজ হাতে। তারপর হাত দিয়ে বিছানা ছেড়ে বললেন, এবার বস। আর বলে রাখি, আমাকে খবরদার নোংরা বলবি না। এক রাতের রাগের বস্ত রুম আওলা ঝাওলা করেছি। ভাগ্যক্রমে আজকেই তোর আশা করেছে। আমি প্রচন্ড পরিচ্ছন্ন শ্রেণীর মানুষ। লম্বা হাই তুলতে তুলতে তার ছিল টেনে বললাম, হ্যাঁ, দেখতেই পেলাম তার নমুনা। ফনাতলা সাপের মতো ফুসে উঠে এক প্রকার তেড়ে এলেন। তারপর আমার দু গাল, তার বুড়ো এবং তর্জনী আঙুল দ্বারা চেপে ধরে দাঁত কটকট করে বললেন, তুই আমার সাথে মিসবিহেভ করেছিলি, মনে পড়ে? প্রচন্ড রোগে মাথায় বাসায় ফিরেছি। বিদেশের 3 বছরের জীবনে কেউ আমাকে ইগনোর করেনি, তুই করেছিস আর করছিস এখনো। রাগ কোনোভাবে কন্ট্রোল হচ্ছিল না। তাই বসে থেকে তোকে মুখের উপর যেগুলো বলতে পারিনি সেগুলো এক একটা কাগজে লিখেছি আর ছিঁড়ে নিচে ফেলেছি। চকলেট খেতে খেতে লিখছিলাম তাই। ঘড়ির কাঁটা ঘরের ওপর ঘর ঘুরে সময় বাড়িয়ে তুলছিল। এদিকে আমার অস্থিরতা কমছিল না দেখে ওই ব্যাটাকে আছাড় মেরেছি। ব্যাটারি বোধ হয়ে গেছে। বুঝলি ব্যাপারটা এবার? গোটা একটা দিন একটা রাত শেষে প্রথমবার আমি তার দিক ভালো মতো যাচাইয়ের উদ্দেশ্যে তাকালাম। সাদা বিলেত ফেরত বলায় আপনারা জল্পনায় প্রথমেই এক সাদা বাদরকে নিশ্চয়ই ভেবে নিয়েছেন। অবশ্যই ইনি সাদা চামড়ার অধিকারী, এতে কোনো দ্বিমত নেই। তবে কি জানেন, বিদেশে থাকলেও আমাদের দেশে আর বিদেশি মানুষের চামড়ায় বিস্তর তফাৎ থাকে। প্রভাত ভাইয়েরও আছে। তিনি গাঢ় ফর্সা, একটু সাদা আর হলুদ রঙের মিশেল রয়েছে চামড়ায়। পুরো ক্লিন সেভ না। কদিন আগে ছাড়াই করা দাড়ি পুনরায় মাথা ছেড়ে গজে উঠছে। মুখে ধারালো ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। উচ্চতা সঠিক করে বলা যায়, তবে তার লম্বত্বের জন্য আমাকে বেশ মুখ উঁচিয়ে কথা বলতে হয়। তিনি এখন না কুচিয়ে কপালে 3টি বক্র রেখা ফেলে আমায় দেখছেন। একটু থতমত খেলাম, সাথে সাথে চোখ নিচে নামালাম। এভাবে তাকে দেখছিলাম বলে কি যা তা না ভেবে বসেন, কিন্তু সেরকম কিছুই তিনি বললেন না। মুখখানা সরল করে বললেন,
জাস্ট আমি নেই, আমি নিচে যাব আর আসবো। তুই গোটা ফ্ল্যাট ঘুরে দেখ, কোথাও কোনো চেঞ্জ আনার প্রয়োজন আছে কিনা এসব দেখে আমাকে জানাবি। ওকে। প্রভাত ভাই চলে যেতে কতক্ষণ অনর বিছানায় ঠেস মেরে বসলাম। তারপর কি মনে করে মেঝেতে পড়ে থাকা প্রতিটা কাগজ উঠিয়ে একে একে পড়তে লাগলাম। সবটা পড়ে হাসতে হাসতে আমার নাজেহাল অবস্থা। আপনারাও একটু শুনুন। টিনটিনে বেহুদা মেয়ে আমাকে রুম থেকে তাড়িয়ে দেয়। বিয়েটা হোক, প্রতিদিন একবার লাফি মেরে ওকে ঘর থেকে তাড়িয়ে অপমানের শোধ তুলব। অসম্ভব বাজে লাগছিল ওকে দেখতে। নাক কুচকে ভোঁতা করে রেখেছিল, পোকা একটা ছাগল। বিয়ের কথা বলতেই চোখগুলো তাদের মতো বড় বড় করেছিল। চোখের মনিটা লাগছিল তাদের আটি। গিলে টুপ করে খেয়ে ফেললে কি হতো? হাওয়া একটা, রাতে একবার ঘুমালে তো মরা লাশ হয়ে থাকি শুনলাম। তোকে একদিন শ্মশানে নিয়ে ছাড়, তারপর তোর চিৎকার দেখব। রাতেই একটা শিক্ষা পাওয়া উচিত তোর সন্ধ্যা। আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, নয়তো তোকে কিডন্যাপ করে বিয়ে করে বাসর করে তবে ছাড়। তারপর 1 ঘন্টা নদীর পানিতে চুবিয়ে গোসল করাবো। শাস্তি শাস্তি আর শাস্তি, উফ শান্তি। হা হা হা। তানিয়া আর লিনাও আমার সাপোর্টে। আমি আসছি, তোকে দারুণ সারপ্রাইজ দেব। একটা মানুষের কতটা মাথা খারাপ হলে এমন আজেবাজে চিন্তা নিয়ে ঘুরে আমার জানা নেই। পুরো একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার। খালি পেটে আর শূন্য মাথায় হাসির দমক কমে এলো অল্পক্ষণে। নীরবে বসে শুধু একটাই চিন্তা মাথায় এলো, বাড়িতে সবাই কি ভাবছে। বেলা হয়ে উঠছে অথচ আমার স্থানান্তর ঘটেনি। দিব্যি পড়ে রয়েছি এখানে। ওদিকে প্রভাত ভাই 1 মিনিটের কথা বলে 20 মিনিট পার করে ফেলেছেন। প্রায় আরো 10 মিনিট কাটিয়ে তিনি ফিরলেন সাথে ফুবিকে নিয়ে। আমার মাথায় প্রথম যে প্রশ্নটা এলো তা হলো, নিচে কি বলেছেন প্রভাত ভাই? ফুবির মুখটা দেখার মতো না। প্রচন্ড আক্রোশে যেন এক্ষুনি আমার উপর দুম করে আছড়ে পড়বেন। ফুবির প্রথম প্রশ্ন হলো, সিদ্ধান্ত নিয়েই ফেলেছ তখন আমাকে একা জানিয়ে কাজ নেই। তোমার বাসায় জানে। আমি বাপু একা কোনো দায়ভার গ্রহণ করতে পারবো না। যা হবে 2 পক্ষের সম্মতিতে হবে। শেষে ভাইজানের বিরুদ্ধে যে আমার বাপের বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো না। বুঝছো মেয়ে? নিতান্ত বাচ্চাদের মতো অসহায় মুখ করে ফুপির পাশে দাঁড়ানো প্রভাত ভাই। আর আমি সে ঘর থেকে সবটা বুঝে ওঠার চেষ্টায় আছি। হঠাৎ ফুপি এমন কথা কেন বলছেন? উনি কি বলেছেন এমন? আমাকে ভাবতেও সময় দিচ্ছেন না কেউ। ফুপি ভাবনার মাঝে বার্তা ঢুকালেন। প্রভাত ভাইকে একরকম আদেশ দিলেন এক্ষুনি রুম ছাড়তে, আমার সাথে একান্তে কথা বলবেন বলে। উনি বেশ স্বাচ্ছন্দ্যে হাসি মুখে চলে গেলেন। বুঝলাম এবার মস্ত রাগের তুফান চলবে একা আমার উপর দিয়ে। সব ক্ষেত্রে বলির পাঠা আমি। আরো একটা ব্যাপার, ফুপি আমাকে তুমি করে ডাকছেন যে এতকাল আমাকে তুই বলে এসেছেন। সম্বোধনীতেও তফাৎ এসে গেছে। ফুপি চোখ ছোট ছোট করে বললেন, তুমি রাতভর বাড়ির বাইরে, আমার ছেলের সাথে এটা কেউ জানে। মুখ ফুটে কিছু বলার অধিকার পেলাম না বলে মাথা নেড়ে না জানাতেই ফুপি খেপে উঠলেন। সর্বনাশ, শেষে বিয়ে করতে এ পর্যায়ে নামলে তোমরা। একটু ধৈর্য সহ্য বলে তোমাদের কিছু নেই। কি বলবো ভাইজান ফোন করলে? যদি প্রশ্ন করে সন্ধ্যা তোর ওখানে আছে তবে। সর্বনাশ, ডাহা সর্বনাশী। সাথে এই সর্বনাশী মেয়ে। আমার ছেলের মাথার মগজ পুরো খেয়েছে। সত্যি এবার রাগ হলো। আমার কঠিন মুহূর্তেও সহজে চোখে পানি আসে না। যা আসে সেটা হলো তীব্র রাগ আর হতাশা। দোষ করলো তার ছেলে আর দুর্নাম কামালাম আমি। একটু স্বাভাবিক হয়ে মিনতির গলায় বললাম, বিশ্বাস করো ফুপি, আমি কিচ্ছু করিনি। আমি তো ঘুমিয়েছিলাম। তোমার ছেলে আমাকে কিডন্যাপ করে সারা রাত বাইরে রেখেছে। আর এভাবে আমাকে তুমি বলো না তো। শুনতে খারাপ লাগে। আগের মতো হয়ে যাও প্লিজ। তুই বলো একবার। ফুপিকে জড়িয়ে ধরতে গেলে দূর দূর করে খেদিয়ে বলে উঠলেন, এই দূরে সড়ক, খবরদার এই আহ্লাদ আমাকে দেখাবে না। তুই বলার যোগ্যতা তুমি রেখেছ। তুই শব্দটা একান্ত আপনজনের ক্ষেত্রে প্রযোজ্য। তাছাড়া কয়েক ঘন্টার মধ্যে যে মেয়ে আমার ছেলের বউ হবে তাকে তুই বলা সাজে না।
এবারের শেষ কথাটা আরো ভয়ঙ্কর। কয়েক ঘন্টার মধ্যে মানে কি? এটা আবার কি ধরনের কথা? কনে রাজি না, কনের বাড়ির লোকজন না, অথচ বরপক্ষ তুমুল আয়োজনে লেগেছে। ফুবি আর একদম তো থাকলেন না, চলে গেলেন। তার প্রস্থানের সেকেন্ড না পেরোতে প্রভাত নামক মহাসংকট এসে হাজির। আসামিও এত হাজিরা দেয় না যতটা হাজিরা তিনি আমার সামনে দেন। তিনি এসেই বললেন, সারপ্রাইজের ওপর সারপ্রাইজ। কেমন লাগছে? আমার বাতাসে আজ শান্তি আর শান্তি, তোর শাস্তি আর শাস্তি। আমাকে না বলবি কখনো। বিয়ের পর যদি কোনো কথায় না বলেছিস তবে প্রচন্ড গরমের সময় রুম হিটার চালিয়ে তোকে ছেড়ে দেব। তেলাপোকার মতো পালাতে দিশা পাবি না। শীতের সময় এসি ছেড়ে রাখবো। রিমোট থাকবে আমার কাছে। পেঙ্গুইনের মতো লাফাতে হুঁশ পাবি না। গট ইট? কি অদ্ভুত বাজে শাস্তির ধরন! এই মানুষরা সেকেন্ডে সেকেন্ডে আমাকে থ্রেট দেন। বিয়ের পর কি অবস্থার অবনতি দ্বিগুণ বেড়ে চলবে। থাকবো কিভাবে এই ভিন গ্রহের মানুষের সাথে? অসম্ভব। এ বিয়ে হবে না। দরকার হলে পালাবো। গুপ্ত কোনো স্থানে কিছুদিন গা ঢাকা দেব। এতেও সমস্যার সমাধান না হলে অন্য কাউকে বিয়ে করে সোজা বর সমেত বাড়ি ফিরব। তবুও এই বিলেতি আপদকে বিয়ে নয়, আমার একমাত্র স্লোগান। বিয়ে যদিও ফরজ হয়, বিলেতি আপদকে বিয়ে দেবো নয়। বাহ, সুন্দর মিলেছে। প্রভাত ভাই প্রথমে এক মনে ঘড়ি দেখলেন, তারপর হঠাৎ এক হাত মাথায় রেখে বললেন, মাই ব্যাডনেস। ঘড়ি ধরে দেখলাম তুই পুরো 15 মিনিট এভাবে বেখেয়ালি ছিলি। রাত দিন এত ভাবিস কাকে? হঠাৎ হঠাৎ এভাবে হারিয়ে গেলে বিয়ের পর দেখা যাবে তোকে একবার ডাকলে জবাব দিবি 1 ঘন্টা পরে। কাজ হবে তাহলে? থাক, আর অপমান না করি। আচ্ছা, এবার ভদ্র মেয়ে হয়ে নিচে চল দেখি। আজকে আমাদের বিয়ে। শহরের সব কাজীরা প্রচন্ড ব্যস্ত। হয়রান হয়ে খুঁজে একজনকে পেয়েছিলাম, তাও উনি বলেন কিনা এখন যেতে পারবেন না, কালকে বিয়ে করেন। মাথায় তুফান উঠে গেল। হাত ধরে টেনে এনেছি। কারো জন্য আমার বিয়ে আটকাবে না। বিষয় নিয়ে প্রশ্ন করলাম, 3 বছর কি বিদেশে গুন্ডামির শিক্ষা নিতে গিয়েছিলেন? একবার আমাকে জোরপূর্বক ঘরে আনলেন, এবার কাজীকেও। ওইসব শিখতে হয় না। পরিবেশ পরিস্থিতি মানুষকে শিখিয়ে দেয়। তোর কণ্ঠ এত স্বাভাবিক ঠেকেছে, ব্যাপার কি রে? তলে তলে পালানোর ফোন দিয়াছিস না তো? আমি মুখ ঘুরিয়ে অজেতুক মুখে অসহায়ত্ব এনে বললাম, সেই পথ খোলা রেখেছেন। পালিয়েও বাঁচতে পারবো না, আপনার থেকে বুঝে নিয়েছি। প্রভাত ভাই মাথা চুলকে কতক্ষণ দোটানায় পড়ে থাকলেন। হয়তো আমার আচরণগত স্বাভাবিকতা তিনি নিতে পারছেন না। সন্দেহের আড়ালে আমাকে হাসি মুখে বললেন, তাই? সত্যি বলছিস? তাহলে নিচে আয়। কোনো সাজগুজ লাগবে না, কারণ ওই সামগ্রী আমার ঘরে পাবি না। দ্রুতপদে নিচে নামবি, কবুল বলবি, তারপর আমার সাথে সংসার করবি। কাজী ঢোক করে একটু পর পর পানি খাচ্ছেন আর হ্যাবলাকান্ত হেসে বলছেন, আরেক গ্লাস পানি মিলবে। দফায় দফায় পানির গ্লাস ফাঁকা নিয়ে এ পর্যন্ত প্রায় 6 গ্লাস শেষ। ফুবি হেরে তুলে বিচ্ছিরি মুখ করে কিছু একটা বিড়বিড় করতে করতে আরেক গ্লাস পানি এনে কাজী সাহেবের সামনে ছোট্ট টেবিলে রাখতেই উনি হামলে পড়লেন। এক চুমুক দিতে যাবেন এমন মুহূর্তে ফুবি চোখ রাঙিয়ে বললেন, এবার পানি ফুরালে আর পাবেন না বলে দিচ্ছি। আমার বাসায় আজকে পানি সংকট। বেচারা কাজী কথা শুনেই চুপসে যাওয়া বেলুন হয়ে গেলেন। কুটি কুটি হাতে পানির গ্লাসটা স্থানে রেখে মাথা নেড়ে সম্মতি জানালেন। পিপাসায় আমার গলা শুকিয়ে কাট। তবে কাজীর এহেন কাণ্ড দেখে আমি আর পানি চাইতে সাহস পাচ্ছি না। বেচারা যে হারে ধমক খেয়েছে, সেই পালানা আমার উপর এসে পড়ে এই ভয়। বিয়ে পড়ানোর জন্য কাজী তৈরি হয়ে গেলেন। কাজী বিয়ের জন্য সকল প্রস্তুতি নিয়ে কাগজ কলম সামনে রেখে বললেন, আপনারা প্রস্তুত আছেন? প্রভাত ভাই বর্ষর এক ধমক দিয়ে বললেন, এই প্রশ্ন আমার করা উচিত কাজী মিয়া? আপনার পানি খাওয়া শেষ হলে এবার বিয়ে পড়ানো শুরু করবেন। 1 ঘন্টা তো চুপ চুপ করে পানি শুষে গেলেন। কাজী থতমত হয়ে হাসার চেষ্টা করে বললেন, তৈরি আছি বাবা, তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রাহিম।
এখন সময় কোথা থেকে বাবা হন্তদন্ত হয়ে এসে বললেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না সত্যি সিনেমাটিক ব্যাপার রেলে ঘটছে। বাবা এসেই কাজীর সামনের টেবিলে রাখা গ্লাস এবং রেজিস্ট্রির খাতা সব ফেলে দিয়ে বললেন, আমার মেয়ের বিয়ে পড়াবে, জেলে ঢুকে পড়িও ভালো করে কেমন। বেচারা কাজী আজ বেমালুম ফেসেছে, এ যাত্রায় বাঁচলে বোধ হয় কমই ছেড়ে দিবেন। হাত জোর করে কেঁদে উঠতে বললেন, সাহেব মাপ চাই, আমি এক সামান্য কাজী, কারো ইচ্ছার বিরুদ্ধে বিয়ে পড়ানোর মতো দুঃসাহস আমার নেই। বড়ই বিপদে পড়ে এসেছি, সবই ছেলের কারসাজি বটে। বাবা আমাকে হাত ধরে একরকম টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলল। প্রভাত ভাই কোনো টু শব্দ করলেন না। সারাদিনের তার নাটকীয় ঢং আমার বাবাকে দেখে এক মুহূর্তে ফুস হয়ে গেল। গাড়ির সিটে বসেই পাশে মাকে উদ্ধার করলাম। মা এসেছে অথচ ভেতরে ঢোকেনি। ফুপির সাথে মায়ের গলায় ভাব, এতকাল তো সেটাই দেখে এসেছি, অথচ তার ভাবে ননদের সাথে একদন্ত কথা বলার ইচ্ছা তার নেই। বাবা সামনের ড্রাইভারের পাশে বসেই আমাকে এক ধমক ছাড়লেন। রাতভর বাইরে থেকে এই কাণ্ড ঘটানো হচ্ছিল। শেষ মুহূর্তে যদি তোর দাদি না বলতো তাহলে সর্বনাশ হতো। বাবার কথায় প্রথম প্রশ্ন এলো, দাদি কিভাবে জানলেন? এমনও হতে পারে ফুপি তার মাকে জানিয়েছেন। বাবার ধমকে কেঁদে দিলাম। এভাবে শাসন কখনো করে না। মা তো মুখ ঘুরিয়ে বসেছে। শাড়ির আঁচলের আড়ালে তারও ফুপিয়ে কান্নার দমক টের পাচ্ছি। বাসার পরিস্থিতি খুব সহজ। দাদি আমাকে দেখেই হাত ধরে টেনে তার ঘরে নিয়ে গেলেন। হয়তো এটাই মুখ্যম হাতিয়ার সবার অগ্নিক্রোশ থেকে আমাকে বাঁচানোর। দাদি ফেল দিয়ে ঢুকে দরজা লাগিয়ে একগাল হেসে বললেন, এই বেটি, তুই রাত আমার নাতির সাথে থাকছিস, একবার আমারে খবর দিয়ে যেতে পারতিস না? দাদির এমন সোজা সাপটা প্রতিক্রিয়ায় আমি হতভম্ব। কি মানে তোমরা আমাকে পেছো কি? যে যার মতো করে একই লাইন বলে যাচ্ছে। সত্যি আমি নিজ ইচ্ছায় গেছি না, ঘটনা তার বিপরীত, সে ব্যাপারে কারো জানার আগ্রহ নেই। বাড়ি ছেড়ে চলে যাব, খুশি হবে। থাপ্পড় খাবি? কই যাবি? একটু সবির কর, যাবি তো কয়েকদিন বাদে একবারে শ্বশুর বাড়ি। জ্যোৎস্না ভরা রাতে নীল আকাশে তারার হাট বসেছে। ছাদে এসে বসেছি অল্পক্ষণ। সাথে সঙ্গী হয়েছে তানিয়া আপু আর লিনা আপু। তারা প্রায় দুজন একই বয়সী হওয়ায় ওদের ভাব জমে খুব, আর এদিকে আমি ছোট বলে তেমন কেউ পাত্তা দেয় না আমাকে। তাছাড়া এই দুইজনের সাথে ওই বিদেশি আপদের ভীষণ খাতে, একই বয়সী কিনা। তাই তানিয়া আর লিনা আপুর আমার সাথে গুরুতর কথার ধরন শুরু ওই প্রভাত ভাইকে নিয়ে এবং শেষও তাকে ঘিরে। এই তোমরা দুইজন যাও তো, কখন থেকে পক পক করছো? তোমাদের হই হই এর জন্য চাঁদের চেহারা ম্লান হচ্ছে। লিনা আপু কপট রাগ দেখিয়ে বলল, খুব পেকেছ না? কথায় চাঁদের চেহারা ম্লান। তোর অসুবিধা হলে তুই ভাগ। অনেক আবদার করেও নড়ল না ওরা। বুঝলাম এদের থেকে পরিত্রাণ নেই। কেউ আপন না, বাড়িতেও কেউ আমার শোনে না। অসহায় হয়ে নেমে যেতে নিলে ওরা হঠাৎ ঝাঁজ করে উঠল। তানিয়া আপু হাসি মুখে বলল, ছোট বোন রাগ করেছ? আহা বসো তো, একটু জমিয়ে গল্প করব। বসো বসো। আমি বসলাম। কেমন খটকা লাগছে। এদের আচরণে বন্ধুসুলভ ভাব মানেই ডাল ঘোলা আছে। লিনা আপু একটু আগে আমাকে খারাপ ব্যবহার করে খেদিয়ে দিল। সেই লিনা আপু এখন আহ্লাদি গলায় বলল, আহা কি সুন্দর চাঁদ না রে। বসে বসে শুধু চাঁদ দেখে কি পেট ভরবে? আমরা নিচে থেকে চা বানিয়ে আনি, তারপর চায়ের সাথে গল্পের আসর আর চাঁদের হাট জমবে। তুই ভয় করিস না, তোকে দেখে রাখার বহু লোক আছে। আসছে, থাক। লিনা আপু ঝটপট তানিয়া আপুর হাত ধরে টেনে নিয়ে যায়। এতক্ষণ ব্যাপারটা গোলমালে ঠেকছিল, এবার পুরো নিশ্চিত হলাম কিছু একটা ঘাপলা আছে। আমি আশেপাশে ভয়ের নজরে তাকালাম। কোথাও কেউ লুকিয়ে আমায় ভয় দেখানোর বদ ফোন দিয়ে এটেছে কিনা দেখতে। তবে তেমন কিছু চোখে পড়ল না দেখে হালকা আশ্বস্ত হলাম। আমাকে খুঁজছিস হাওয়াটা? তোর চোখ ভালো থাকলে তো দেখতে পাবি। ওই কানা চোখ রেখে কি করবি? ফেলে দিস, আমি তোকে পথ দেখিয়ে নিয়ে চলব।
এই গলার আওয়াজটা মারাত্মক এক ভাইরাস আমার জন্য। একটি নির্দিষ্ট ভাইরাস যা কেবল আমাকেই আক্রমণ করে, বারবার ভিন্ন পদ্ধতিতে। মারাত্মক, অসহ্য। মাত্র চারপাশে ভালোমতো চোখ বুলিয়ে কাউকে পেলাম না। অথচ প্রভাত ভাই হঠাৎ দুম করে কোথা থেকে এলেন আমি জানি না। একটু ঘাড় কাত করতেই প্রথম চোখে পড়ল তার চওড়া হাস্যোজ্জ্বল ঠোঁটে। সব দাঁত বের করে হাসছেন, যেন তিনি বিশ্ববিজয়ী। আমি আতঙ্কিত হয়ে এক হাতের সাথে অপর হাত রগড়ে বললাম, আপনি কখন এলেন? প্রভাত ভাই দ্বিতীয় কিছু বলার সুযোগ না দিয়ে এক হাতে আমাকে টেনে নিলেন এবং মিশিয়ে নিলেন নিজেতে। আমার কপালে পড়ছে তার উষ্ণ মাতাল প্রশ্বাস। তার এক হাতের লম্বা আঙুলগুলো আমার কপালে পরন্ত এলোতেলো চুলে বিচরণ করছে। ক্ষণিকে হুট করে তিনি কি করে বসবেন কেউ জানে না। তার আকস্মিক স্বভাবে প্রচন্ড আড়ষ্টতা আমার দেহে ভর করেছে। নড়তে পারছি না, কথা বলতে চাইছি, পারছি না। হঠাৎ প্রভাত ভাই বললেন, ভয় করছিস? হাওয়া টাইপ মেয়েগুলো একটুতেই আকাশ সমান ভয় পায়, এই যেমন তুই পাচ্ছিস। আমি কখনো তোকে বকেছি না মেরেছি না লিমিট ক্রস করেছি? বল। এবার তার কথায় আমি নড়েচড়ে উঠলাম এবং নিজেকে সরানোর চেষ্টা করে বললাম, সবসময় তো বকতেই থাকেন, সহজভাবে কিছু বলেছেন কখনো? তিনি কতক্ষণ চোখ জোড়া পিটপিট করলেন। ঠোঁট জোড়া বলকা হা হয়ে গেল তার। তারপর পরই চোখ দুটো আকারে ছোট করে নিয়ে আমাকে প্রায় হালকা হাতে ধাক্কা দিয়ে বলে উঠলেন, বোকা আর ভালোবাসার তফাৎ বুঝিস না বলেই এই কথা উচ্চারণ করতে পারি। প্রচন্ড রাগ নিয়ে বলা কথাগুলোকে বোকা বলে। বোকা খুব প্রকাশের একটা মাধ্যমও বটে। আর আমি তোর সাথে যা করি তা হলো ভালোবাসার কেয়ার থেকে। এত সহজ গণিত কষতে কি তুই জীবন পার করে দিবি? যে মেয়েটা ঠুনকো ধমকেই কেঁপে ওঠে তাকে বকবো আমি? তোকে চিনতে কি বাদ আছে আমার? চোখে দেখার চেয়ে কানে শোনা বাণীর ক্ষমতা বোধ হয় একটু বেশি। এই মানুষটাকে দুদিন থেকে দেখেও তার প্রতি পজিটিভ কোনো কিছু ভাবতে পারিনি। তবে কি জানেন, এখন তার কথাগুলো আমাকে ভেতরে গভীর নাড়া দিয়েছে। আমি তাকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছি। মনের কোণের বেশ খানিকটা অংশ ইতোমধ্যে তার কথায় বিশ্বাস করে নিয়েছে। আর যার এখনো বিশ্বাস অবিশ্বাসের কাঠগড়ায় দাঁড়িয়ে, তারাও আর পারবে না বেশিক্ষণ এভাবে থাকতে। এত অবহেলা সহ্য করেও তাকে আমার থেকে দূরে রাখা সম্ভব হয়নি। ঠিক অদম্য উচ্ছ্বাসে চলে এসেছেন। কোনো ক্লান্তি নেই, হতাশা নেই। আমাকে পাবার যে তীব্র আকাঙ্ক্ষা তা দেখেই এতদিন গলে পড়া উচিত ছিল। তবে কেন পাইনি? বিস্ময়কর। একটু জোর গলায় প্রভাত ভাই বললেন, কি ভাবিস এত? আমাকে তো না, তবে অন্য কেউ। শোন, আমি ফিল্মের হিরোর মতো ওসব স্যাক্রিফাইস টাইজ করতে পারবো না। তোকে আর যাকে তুই পছন্দ করবি মেরে শ্মশান ঘাটে ফেলে আসবো। কতবার এই প্রশ্নটা একবার করতে যেয়েও ফেরত নিয়েছিলাম। এবার আর চুপ করে থাকলাম না, জিজ্ঞেস করেই বসলাম, আচ্ছা আপনি শুধু আমাকে শ্মশান ঘাটে ফেলে আসার হুমকি দেন কেন? বলবেন মেরে খবর দেব। একজন মুসলিমকে তো শ্মশানে নিতে হয় না। প্রভাত ভাই ভাবলাকান্ত হেসে মাথার চুলগুলো খানিক আউলে ঝাউলে করছেন। হয়তো এ ধরনের ভিত্তিহীন প্রশ্নের কর্তা কখনো আমি হব তা ভাবেনি। একটু ভেবে বললেন, সবাই কথায় কথায় বলে, মেরে পুঁতে দেব, জিন্দা কবর দেব, জিন্দা লাশ বানিয়ে দেব। তাই আমি একটু এর মধ্যে ভিন্নতা আনতে, ইউ নো হোয়াট আই মিন, বলেই নির্লিপ্ততা হাসলেন। যার অর্থ এইমাত্র বলা বাক্যগুলোতে তিনি নিজেই কনফিউজড। সত্যিই মার্ভেলাস ক্যারেক্টার একটা। এর পরের দিন রাতের ঘটনা। সদ্য বিছানায় কাত হয়ে শুয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছি। রাত বাড়ছে, আমার ঘুম ধরে না। তাই একটু দাদির সাথে গল্প করে এসেছি। গল্প করতে করতেই ঘুম চলে এলো। তৎক্ষণাৎ রুমে ফিরেছি। একটু দেরি করলে ঘুম ভাব আবার কেটে যাবে। তখনই তানিয়া এবং লীনা আপু এসে অনেকটা ঢোল পিটানোর মতো স্টিলের প্লেট আর চাচম নিয়ে হইচই করে রুমে ঢুকল। লীনা আপু প্লেটে চামচ বাজিয়ে শব্দ করছে। অন্যদিকে লীনা আপু এক হাত অদ্ভুত ভঙ্গিতে নাড়িয়ে সেটাকে সায় জানাচ্ছে। আমি তো কানে আঙুল পুড়ে বসে পড়েছি। এদের বিপরীতে কিছু বলেও কোনো কাজ হবে না।
তাই নির্বাক অত্যাচারিত দর্শক হয়ে সব সহ্য করছি। এবার এক হাত তুলে তানিয়া আপু ইশারা করতেই লীনা আপু থেমে যায়। তানিয়া আপু লীনা আপুর উদ্দেশ্যে বলল, তুই বল। লীনা আপু কেমন লাজুক হেসে বলল, তুই আমার 1 মিনিটের হলেও বড়, তুই বলবি। এর উপদের মাঝে কে বলবে না করে তর্ক শুরু হয়ে গেল। আমি বুঝতে পারছি না ওরা কি বলা নিয়ে এত তর্ক করছে, তাই সজোর চিৎকার করে উঠে বললাম, তোমরা থামবে একটু, আসলে কি ব্যাপার ঘটেছে পরিষ্কার করে বলো। লীনা আপু তুমি বলো। লীনা আপু নাটুয়া ভঙ্গিতে লজ্জা পেয়ে 2 হাতে মুখ ঢেকে বলল, ইস কিভাবে যে বলি, এখানে একজনের বিয়ে পাকাপোক্ত হয়ে গেছে। বিয়ে? কার? তোমার? তাই তো বলি লীনা আপুর এত লজ্জা কেন? কথাটা বলতেই লীনা আপু আমার দিকে চোখ পাকিয়ে তাকালো। থামো, এত খুশি হস না, খবরটা আগে দিয়ে দেই। এ পর্যন্ত বলে লীনা আপু আবার একটু নাটকীয় কাণ্ড শুরু করলো। টেবিল থেকে একটা খাতা নিয়ে সেটা গোল গোল করে মুড়ে পাইপের মতো করে তাতে মুখ লাগিয়ে কোনো কিছু এভনন্সের ভঙ্গিতে বলল, শোনো ভাই ও বোনেরা, ও সরি, এখানে তো কোনো ভাই নেই। শোনো বোনেরা, আমাদের বাড়িতে বংশ পরস্পরায় বহুদিন থেকে চলে আসা রীতির প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। আত্মীয় বিয়ের যে নিষেধাজ্ঞা ছিল সেটা বাবা আজ ভঙ্গ করেছেন তার আদরের কন্যার মঙ্গলের কথা ভেবে। তিনি ঘোষণা দিয়েছে আগামী রোজ শুক্রবার তার কনিষ্ঠ কন্যার সাথে তার বোনের ছেলের বিবাহ, অর্থাৎ সন্ধ্যার সাথে প্রভাত ভাইয়ের বিবাহ। এবার সন্ধ্যা কুকুর ফাঁদে পড়েছে। আজ সত্যি সত্যি আমার ভেতরের সাথে বাইরেও প্রচন্ড বজ্রপাত হলো। নিম্নচাপের দরুন দিন থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বৈরাগী, সাথে বৈরাগী কপাল আমার। লীনা আপুর কথা যেমন বিশ্বাস করার অযোগ্য, তেমন ফেলে দেওয়ারও অযোগ্য। ঘরে দুটো বড় মেয়েকে রেখে কোনো বাবাই তার ছোট মেয়ের বিয়ে দেবেন না। তার উপর প্রভাত ভাইকে এতদিন যখন না বলে এসেছেন, এখন তবে হ্যাঁ বলার প্রশ্ন আসে না। সবচেয়ে বড় প্রশ্ন, বাবা তার বন্ধুর ছেলের আমার বিয়ে দেওয়ার কথা দিয়ে রেখেছেন। তাহলে সে কথার বাবা কি করবেন? ফেলে দেবেন? শত শত প্রশ্ন মাথায় এসে হুমড়ি খেয়ে পড়ছে। আবার ছিটকে সরে যাচ্ছে কোনো উত্তর না পেয়ে। বাবার মুখে হাসি খুঁজে পাচ্ছি না। বোঝাই যাচ্ছে আমার বিয়ের সিদ্ধান্ত তার মতো বিরোধীও নয়, আবার স্বাচ্ছন্দ্যেও নয়। প্রভাত ভাই কি কোনোভাবে বাবাকে ব্ল্যাকমেইল করেছেন? হতে পারে। তিনি জটিল অনেক কাজ অতি সহজেই করে ফেলতে পারেন। বাবাকে বিয়েতে রাজি করানোর মতো অসাধ্য কাজ যখন করে নিয়েছেন, তখন সব পারেন। বাবা এক হাতে মাথা ধরে সোফায় খুব চিন্তিত ভঙ্গিতে বসে আছে। দাদি তার পাশে, আমি তাদের সামনে দাঁড়িয়ে। একটু আগে বাবা আমাকে ডেকে পাঠিয়েছে, যদিও জানি বিয়ে সংক্রান্ত ব্যাপারে বাবা আলাপ করবে, তবুও ভীষণ চিন্তা হচ্ছে। এভাবে বেশ খানিকটা সময় পার করে বাবা বলল, তোর বিয়ে আগামী শুক্রবার, জানিস তো? না জানলেও অসুবিধে নেই, কারণ যে কাণ্ড ঘটিয়েছিস এরপর ওই ছেলের সাথে বিয়ে না দিয়ে পথ নেই। কথা বুঝলি? আমি মাথা দুলিয়ে হ্যাঁ ধরলাম। এরপর বাবা কিছু কথা বলল বিড়বিড় করে, বাকিটা আমাকে জ্ঞান দিয়ে। রুমে ফিরে শুয়ে থেকে ভাবলাম ঠিক কোন কারণে বাবা বিয়েতে রাজি হলো। ব্যাপারটা এখনো আমার কাছে ধোঁয়াশা। এদিকে ফোনটা রিং হচ্ছে, অচেনা নাম্বার। আমি আননোন নাম্বার কখনো রিসিভ করি না, তবু এই নাম্বারের দিকে তাকালেই মনে হচ্ছে খুব চেনা কোনো ব্যক্তি রয়েছে ফোনের ওপাশে, যার আমার ফোনটা রিসিভ না করার দরুন গলা আটকে রয়েছে। একবার নয়, পুরো 20টা রিং বেজে 21 বারের বেলায় রিসিভ করলাম। আর করেই বুঝলাম আমার ধারণা যথার্থ ছিল। আপনারাও হয়তো আন্দাজ করতে পারছেন কে হতে পারে। তোকে কতবার ফোন করা লাগে? হ্যাঁ, কখন থেকে দাঁড়িয়ে আছি, বাইরে আয়। আমি থতমত খেয়ে যাই। বাইরে মানে কি? গতবার এক রাতের ঘটনায় আমার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন করে দিয়েছে। এবার আর সেই রিস্ক নিতে চাই না। আমি কোথাও যাচ্ছি না। ফোনের বিপরীতে প্রভাত ভাইয়ের স্বচ্ছ হাসির আওয়াজ শুনতে পেলাম। তিনি বললেন, ভয় পাস না, জাস্ট কিছু কথা বলে ছেড়ে দেব।
তবে কথা না শুনলে অনেক কিছুই ঘটে যেতে পারে। হতে পারে বিয়েটা সবার মধ্যে যেখানে খুশি খুশি আগামী শুক্রবার হবে, সেখানে মামা আজ রাতেই তোকে বিদায় করে দিবেন। ভয় শরীরে কাটা দিয়ে উঠল, যেন হিমালয়ের হিমশীতল বাতাসের স্রোত রক্তে বয়ে গেল। এক মুহূর্ত আর থামলাম না। লাইন কেটে ওড়না দিয়ে ভালো মতো মাথা ডেকে নিচে নেমে এলাম, একদম মেইন গেটের সামনে, যেখানে বরাবরের মতো আজও প্রভাত ভাইয়ের গাড়ি থামানো। আমি ধীর হাতে গেট খুলতে গাড়ি থেকে তিনি নামলেন, আমার হাত ধরে বললেন, এই গাড়িতে বসবি, একটা কথাও বলবি না, যেথায় নিব সেথায় তোকে যেতে হবে। আমি দু দফা কথা বলার সুযোগ পেলাম না। গাড়িতে একরকম জোরপূর্বক তিনি আমায় বসিয়ে দিলেন, তারপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি ছাড়লেন। মাথার ওড়না টেনে এক হাত ঘুমটা দিয়ে বসে আছি। ভয় হার্টবিট দ্রুত হতে দ্রুততর হচ্ছে। আকাশ কুসুম ভাবনা নিয়ে বসেছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানি না। সেই ব্রিজটা যেখানে প্রথমবার তিনি আমাকে এনেছিলেন, চোখের সামনে যেন সকল স্মৃতি ভেসে উঠল। আবার কে আমার ব্রিজে ঝুলিয়ে হুমকি ধামকি দেবেন? এই লোকের উপর ভরসা করা দেয়? প্রভাত ভাই আমার পাশে দাঁড়ানো। রাতের অন্ধকারে চাঁদের ফিনকি আলোয় রহস্যময় এক জগৎ তৈরি হয়েছে, যেখানে পাশে থাকা মানুষকে রহস্যময় মানব ভাবতে বাধ্য করছে। সত্যিই প্রভাত নামক মানুষটা বড্ড রহস্যজনক। আমি বুঝতে পারিনি তাকে, ভবিষ্যতেও পারবো কিনা জানি না। উনি প্যান্টের পাশ পকেটে হাত ঢুকিয়ে বললেন, বল তো বিয়েটা কিভাবে হচ্ছে? তোর না অন্য কোথায় বলে বিয়ে ঠিক ছিল? কি হলো সেটা? আমি হতভম্ব, নির্বাক, বিহ্বল। যে সব প্রশ্ন আমার করা উচিত সেই লাইনগুলো তিনি আওড়ে নিলেন, অথচ উত্তর আমারও চাই। আমি তার চোখে চোখ রাখতে চাইলাম, বুঝতে চাই তার মনে কি চলছে, কিন্তু ব্যর্থ আমি। কারণ তার দৃষ্টি গিয়ে বিঁধেছে দূর অসীমে। প্রশ্ন করলাম, আপনিই বলুন কিভাবে কি হলো? সমস্ত কৃতকর্মের দায়িত্ব তো আপনার। উত্তর যান তাও নিশ্চয়ই আপনি। প্রভাত ভাই লম্বা সময় নিয়ে নিঃশব্দে হাসলেন। তার চওড়া ঠোঁটের ফাঁক দিয়ে সাদা দাঁতগুলো দেখা যাচ্ছে। তাকালে বোঝা যাচ্ছে মানুষটা হাসছে, নয়তো টের পাওয়া মুশকিল। তিনি বললেন, এখন উত্তর দিতে ইচ্ছে করছে না। বিয়ে হচ্ছে, এটাই যথেষ্ট। আম পেয়েছিস, আমের স্বাদ গ্রহণ কর। কোত্থেকে এলো, কেন এলো, এসব জেনে তোর কাজ নেই। তোকে যে জন্য এনেছি সেটা বল। দমে গেলাম। একবার এই ছেলে কোনো সিদ্ধান্ত নিলে তাকে নড়ানো যাবে না। হতাশ হয়ে বললাম, বলুন, তোর কোথাও ঘুরতে ভালো লাগে? মানে লং জার্নি, লং ট্যুর, মাস্তি, এসব? এসব কার না পছন্দ? হ্যাঁ, ভালো তো লাগে, তবে সেভাবে কোথাও যাবার সুযোগ হয়নি। প্রভাত ভাই এবার হাতে তুড়ি বাজিয়ে বললেন, ওকে, দেন ডান। আমরা যাচ্ছি কাল। জমিয়ে প্রেম করব, তারপর বিয়ে। বিয়ের আগে প্রেম করতে না পারলে জীবন বৃথা। আবারও আমার নতুন উদ্বেগ সাত সমুদ্র 13 নদী পার হয়ে এসে আমার ছোট্ট মস্তিষ্কে ভর করল। আমরা যাচ্ছি, এই লাইনটুকু একটি অসম্পূর্ণ লাইন। এর দ্বারা কোনো মানুষের পক্ষে কিছু বোঝা কি সম্ভব? প্রচন্ড বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি? তাছাড়া যাচ্ছি মানে কি? গেলে আপনি যাবেন, আমি বাসা থেকে এক চুল নড়ব না। তোকে কিডন্যাপ করে হলেও নিয়ে যাব। সবাইকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুই যে টুকটাক গোছগাছ শুরু কর। চল এবার ফেরা যাক, অনেক রাত হচ্ছে, আমার ঘুম পাচ্ছে। আমাকে হাত ধরে আবার গাড়িতে বসিয়ে দিলেন। রাতটা বোধ হয় আমার নির্ঘুম কাটবে। এই ছেলের মাথায় না জানি কি ফন্দি ভর করেছে। এই কি হলো রে সন্ধ্যা? রাত বিরাতে রোমাঞ্চ, আহা! প্রভাত ভাই এত রোমান্টিক আগে জানলে আমি লাইনটা সেট করে নিতাম। মিস হয়ে গেল রে, হামিস। লীনা আপুর উদ্ভট কথার 12টা বাজিয়ে দিতে পারলে শান্তি হতো। তাদের বলতে ইচ্ছে হলো, প্রভাত ভাই অতি ভদ্র ছেলের মতো আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছেন। কোনো রোমাঞ্চ হয়নি।
এমনকি গাড়িতে ফিরতি পথে আমার দিকে এক ঝলক দেখেননি পর্যন্ত। আর আমার বোনেরা কিনা আকাশ কুসুম কল্পনা করে বসেছে। তানিয়া আপু আমার বাহুতে জোরে টোকা দিয়ে বলল, গোপন করছিস কেন, বল না। আমরাও একটু শুনে শুনে পাকাপোক্ত হই। কোথায় গেছিলি রে তোরা? প্রভাত ভাই কি সারপ্রাইজ দিল? বল না, মুখ দেবে বসে থাকিস না। উই আর সো মাচ কিউরিয়াস। কিছু হয়নি, কোনো সারপ্রাইজ ছিল না। গাড়িতে নিয়ে গেছেন, নিজের কথা আমার উপর ছেড়ে আবার স্বদেহে ব্যাক করেছেন। আমার কথায় ওরা দুজন হতাশ হলো, হাল ছেড়ে দিয়ে বলল, কিছুই করেনি। একটু রোমান্টিক কথাও না। দাঁত চেপে বললাম, না। সকালে ডাইনিংয়ে সবার থমথমে মুখ দেখে আরো এক দফা ভয় আঁকড়ে ধরলো আমাকে। বাবা তো আছে, সাথে দাদির চেহারাও থমথমে। মায়ের চেহারা স্বাভাবিক। বোন দুজনে মুখ টিপে হাসছে। ওই লোক নতুন করে কোন আপদ হয়ে এলেন কে জানে। খাওয়া শেষে নিজের রুমে পা বাড়ালে দাদি আমাকে হাত ধরে তার রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলেন। আমি বিস্মিত। দাদি এমন কখনো করে না। ওই পাগলে করছে কি তুই জানিস কিছু? বলছে তোরে কিছু। আমি না সূচক মাথা নাড়লাম। দাদি আমাকে বসতে ইশারা করায় বিছানার এক কোলে বসে পড়লাম। তার বিপরীতে দাদি বসে খুব চিন্তিত গলায় বললেন, তোর বাবারে বলছে তোর সাথে ঘুরতে যাবে, কই জানি। আমি বুঝতেছি না তোর বাবা কিভাবে রাজি হইল। ভাবলাম তুই হয়তো কিছু জানিস। তোর বাপে আমারে কিছু বলতেছে না। আমিও আগ বাড়ায়া প্রশ্ন করতে যাই নাই। ঝড়ের প্রকৃত কারণ পেয়ে গেছি। বাবা তাহলে এই কারণে থমথমে মুখ করে রেখেছে। অসহায় মুখ করে বললাম, ব্যবস্থা করো দাদি, আমি ওই লোকের সাথে কোথায় যেতে চাই না। তার উপর একা তো ভুলেও না। দাদি মুখটা এগিয়ে এনে কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, প্রভাতের সাথে একা যাইতে চাস না কেন? ওই কি তোরে কখনো কিছু করছে? অসভ্যতা, গায়ে হাত কিংবা? ছি না, কখনো না। উনি একটু উনচন্ডী প্রগচা ভাবি। তাই বলে তুমি তো তাকে চেনো। এমন কাজ তার স্বভাব পরিপন্থী। আর আমার সাথে তো ভুলেও এ কাজ করবেন না, এই বিশ্বাসটুকু আছে। একা কোথাও তার সাথে যেতে চাই না, শুধুমাত্র ওনার টর্চার থেকে বাঁচতে। আমাকে রোবটের মতো পরিচালনা করেন। উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। উফ, রিডিকিউলাস। দাদি একগাল হেসে বলল, ভয় নাই। তানিয়া, লিনা তোর সাথে যাবে। কি করে ভাবলি তোর বাবা তোরে একা ছাড়বে? এখন যা, আমি একটু আরাম করব। আমার প্রশ্ন শেষ। একবার যদি মনে হয় প্রভাত ছেলে খারাপ না, তো আরেকবার মনে হয় তিনি একটা রহস্যজনক মানুষ। একটা মানুষকে ঠিক চিনতেই পারছি না, তবে তাকে আপন করব কিভাবে? আর ভালোবাসা, সেটা কি আদৌ সম্ভব? আমি জানি তিনি আমার ওপর প্রচন্ড রকম ফুটবল। সব করতে পারেন আমার পেতে। কিছুটা দুর্বলতা আমারও রয়েছে তার প্রতি। কিন্তু এই দুর্বলতা দিয়ে তো একটা সম্পর্কের মজবুত গঠন হয় না। যদিও দুর্বলতা থেকেই সম্পর্কের শুরু হয়, তবে শেষ অবধি তা করায় কি? এই কেবল প্রভাত ভাই মেসেজ করলেন। তার বার্তা পরে আমার মুখে যে এক চিলতে হাসির ঝলক এলো, এটা কিসের ইঙ্গিত? ভালো লাগার। তার বাস্তবতায় ফেসে যাচ্ছি আমি। নিজেকে ইতোমধ্যে তার অংশ হিসেবে ভাবতে শুরু করেছি। কিছু পরিকল্পনা জপতে লেগেছি। বিয়ের পরেই তারা লক্ষ্যে কিভাবে ঠিক করব, সংসার কিভাবে সামলাবো, সব না চাওয়া আকাঙ্ক্ষা ভাবনা এসে পাহাড় জমেছে। আমি ফোনের মেসেজগুলো একে একে পরে রিপ্লাই করলাম। কোথায় যাবে বলতো? আই ক্যান নট ডিসাইড এলন। ক্যান ইউ হেল্প? কোথাও যাব না। আপনি তানিয়া, লিনা আপুকে সাথে নিয়ে যান। যান বলছিস, আবার যেতেও বলছিস। কল দিলে ধরবি, কথা বলবি। কথা বলবো, কিন্তু কি বলবো? যাকে দেখলে আমার প্রতি মুহূর্ত ভয় কাটে, কখন কি করে বসবেন এই ভাবনায়। তার সাথে স্বতঃস্ফূর্ত ভাবে একদণ্ড কথা বলার সাহস আমার নেই। তাই ঝটপট লিখে ফেললাম, না। আর কোনো মেসেজ এলো না। ফোনটা সাইলেন্টে রেখে বাইরে চলে এলাম।
আমি জানি আমার কথায় প্রভাত ভাই প্রচন্ড রেগে যাওয়ার পাশাপাশি হতাশ হবেন। তবুও আমি কোথাও যেতে চাই না। একটু সময় দরকার আমার, সবকিছু স্বাভাবিকভাবে মানতে, তাকে বুঝতে এবং নিজেকে বোঝাতে। সম্পর্ক করতে সময় নিতে হয়, তাড়াহুড়ো সম্পর্কের ফিতে টিলে হয়। মাকে রান্নার কাজে হেল্প করা হয় না। আমার স্বভাব, মা রান্না করবে আর পাশে একটা টুল পেতে বসে গল্প করব আমি। কখনো কখনো এমন হয় গল্পের মশগুলতায় মা তরকারিতে লবণ দিতে ভুলে যায়। তবে এই সময়টুকু বেশ কাটে আমাদের। প্রতিদিনের রুটিনে আজও ব্যতিক্রম নেই। মায়ের সাথে বসে গল্প করছি, এমন সময় হুড়মুড় করে প্রভাত ভাই রান্নাঘরে ঢুকে বললেন, সন্ধ্যা, বাইরে আই নিড টু টক। মা রান্না ভুলে হতবাক হয়ে তাকে দেখছে। আমি চোখ তুলে তার দিকে ফিরতে তিনি আরো একবার চোখে ইশারায় বুঝিয়ে দিলেন দ্রুত বাইরে আসতে। তারপর চলে গেলেন। মাঝে মাঝে এতটা অবাক হই, এই মানুষটার এত সাহসের মূল উৎস কি? একটু সাহস আমার ধার নেওয়া দরকার ছিল। তাহলে আমিও জোর গলায় সেদিন বলতে পারতাম, এই বিয়ে আমি করব না, কখনো না। প্রভাত ভাইকে পাওয়া গেল আমার রুমের সেন্টারে দাঁড়ানো অবস্থায়। তার বেশভূষা এলোতেলো, চুলে শাইনি ভাবের বদলে উড়ো খড়কুটো ভাব। দেখেই মনে হচ্ছে এই ছেলে ঘুম ভেঙে সোজা এখানে চলে এসেছে। পরনে ঢিলে ট্রাউজার, কালো পাতলা শার্ট। প্রভাত ভাই পেছনে ঘুরে তাকাননি। পেছনে আমি ছটফট করছি তার সাত সকালে এখানে আসার হেতু জানতে। আর তরস হইছে না। কেন মানুষরা বোবা হয়ে আছেন? পরক্ষণেই মুখ খুলে বললেন, তোর টেনশন শেষ। বলে দিয়েছি মামাকে আমরা কোথাও যাচ্ছি না। নাও হ্যাপি, হোপ সো। থমথমে কালো মুখে কথাগুলো বলতে গিয়ে বেশ কয়েকবার আটকে গেলেন তিনি। শুভ্র চেহারায় রক্তিমাভা ফুটে উঠেছে, সাথে চেহারায় এক অমায়িক বিষাদের ছাপ। শুধুমাত্র একটা ট্যুর ক্যান্সেল করাই এত বেদনা। না জানি কত আশা বুকে বেঁধেছিলেন। তার কষ্টের কিছু অংশ তড়িৎ এসে আমায় আঘাত হানল। প্রচন্ড খারাপ লাগতে লাগলো। তিনি এবার দৃষ্টি দিলেন আমার দিকে। টকটকে লাল চোখে নির্ঘুমতার ছায়া। চোখে চোখ একবার মিলিয়ে সাথে সাথে সরিয়ে নিয়ে বললেন, কি দেখছিস ওভাবে? লাগামহীন মুখে বলে ফেললাম, আপনাকে। পর মুহূর্তেই হতবাক হয়ে চুপসে গেলাম। এই শব্দটা বলা কি খুব প্রয়োজন ছিল? এখন তিনি কি ভাবছেন আমার সম্পর্কে? দেখে নে ভালো মতো। আমার শখের ট্যুর ক্যান্সেল করিয়েছিস তো? দেখ তোর লাইফের ট্যুর কোথায় গিয়ে থামে। বি রেডি ফর মাই নেক্সট অপশন। চমকে তাকালাম তার দিকে। আবার কি ফোন দিয়ে এটেছেন? প্রভাত ভাইকে শার্টের হাতা গুটিয়ে আমার দিকে এগোতে দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। এভাবে এগোচ্ছেন কেন? মারবেন নাকি? আমি পেছনে এক কদম দু কদম পিছাতে পিছাতে দেয়ালে ঠেকে আটকে গেলাম। আমার দৃষ্টিতে আরো ভয়ার্থ ভাব ফুটে উঠল। এবার তো আর পথ নেই পালানোর। তিনি আমায় প্রচন্ড চমকে দিয়ে প্রশ্ন করলেন, তুই অন্য কাউকে পছন্দ করিস? সত্যি বলবি? তার মুখে এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। কাউকে পছন্দ? আমি প্রচন্ড ইন্ট্রোভার্ট প্রকৃতির মেয়ে। কারো সাথে ফ্রিলি মিশতে সময় লাগে। এক ঝটকায় কাউকে আপন করতে পারি না বলে অনেকেই আমাকে অহংকারী ভাবে। নিজেকে যেমন অন্য কারো সামনে উপস্থাপন করি না, তেমনি অন্যের ব্যাপারেও খুব একটা আগ্রহ দেখাই না। আমার জীবন সঙ্গী হওয়া কি চারটে খানেক কথা। সহজে কাউকে মনে ধরলে তো। আপনার কি হয়েছে? ঠিক আছে, আমার ব্যাপারে এমন কিছু আছে যা জানেন না। তাহলে 7 দিকে ঝটকা খেলাম প্রচন্ড। মনে পড়লো মাসখানেক আগে সাধ্বী নামক এক ছেলের থেকে পাওয়া প্রপোজালের কথা। যদিও সে রিজেক্টেড লিস্টে তৎক্ষণাৎ চলে এসেছিল, তবুও পিছু ছাড়েনি ছেলেটা পুরোপুরি। মাঝে মাঝে নকটাই, কথা হয়নি কখনো। কিন্তু এর কথা প্রভাত ভাইয়ের জানবার কথা না। আমি মুখ খুলতে যাব তার আগেই প্রভাত ভাই আমাদের মাঝে দূরত্ব শূন্যে মিশিয়ে দাঁড়ালেন। 1 ইঞ্চি জায়গাও মাঝে অবশিষ্ট নেই। তার হাত দুটো দেয়ালে আবদ্ধ, দৃষ্টি আমাদের নিবন্ধ। একে অপরের নিঃশ্বাস পর্যন্ত শুনতে পাচ্ছি, গুনতে পারছি। অদ্ভুত মিশ্র এক অনুভূতি।
মিশ্র বলছি, কারণ একই সাথে খারাপ লাগছে আবার ভালো লাগছে। তিনি ঘন ঘন জোরালো শ্বাস ফেলছেন। ধীরে ধীরে তার কপালের সাথে আমার কপাল এক করে বললেন, কিছু হয়নি, তবে ঠিক নেই। তোকে বুঝতে চাই, পাচ্ছি না বিধায় প্রচন্ড ডিপ্রেশনে চলে যাচ্ছি। হুড়ুম করে কোনো কাণ্ড ঘটিয়ে ফেলবো মনে হচ্ছে। তোকে বড় কোনো শখ দেওয়া প্রয়োজন। আমি কোনো কথা না বলে শুধু তার কথা শুনে গেলাম। যে পরিস্থিতিতে রয়েছি, এভাবে দম আটকে আছে আমার। কথা তো দূরে থাক, ঠিক মতো শ্বাস প্রশ্বাস নিয়েও নিতে পারছি না। এতটা কাছে আসার সুযোগ না কখনো কেউ পেয়েছে, আর না আমি কাউকে দিয়েছি। তিনিই প্রথম এবং হয়তো শেষও। দ্রুত তার বুক ওঠা নামা করতে করছে। এক ভারাক্রান্ত হৃদয়ে বললেন, কখনো কোনো বেয়াদবি করিনি। তোকে পছন্দ করেছি, ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছি। আইনও তোর সময় লাগবে। আমাকে কতটুকু চিনিস? তাছাড়া আমি প্রথম থেকেই তোর সাথে উদ্ভট আচরণ করছি। তুই শহর আমি বুঝি, কিন্তু আমি সামান্যতম জায়গাও তোর মন কুঠরিতে নিতে পারিনি। পছন্দ করতে পারিস নি, ভালোবাসিস না মানলাম, তাই বলে বিশ্বাসের যোগ্যতা কি আমি রাখি না? একটা টুলি তো চেয়েছি, খারাপ কোনো টেন্ডেন্সিতে না, তোকে আমার সাথে ইজি করতে, বোঝাতে যে আমি ছেলে এতটাও খারাপ না। তুই কি করলি? যাবি না বললি। একটানা কথাগুলো বলে দীর্ঘ 1 মিনিটের মতো বিরতি নিলেন। তারপর থেমে বলতে লাগলেন, কথা বলতে চাইলাম, এক শব্দে না বলে পার পেয়ে গেলি। আচ্ছা, কথা বললে কি তোর গায়ে ছিলে পড়ে যায়? আমার কথাগুলো তোর কাছে গরম তেল মনে হয়? সবসময় আমার থেকে দূরে থাকিস। ভাবিস কি নিজেকে রানী এলিজাবেথ? কোন অংশে কম যায় আমি? তুই আমার কেয়ারনেস দেখেছিস, আমার জিদ তোকে দেখাবো। আমার চরিত্রের সবচেয়ে ভয়াবহ রূপ তোকে আজ দেখাবো। মুহূর্তে তোর জীবন পাল্টে ফেলবো আমি, দেখবি। বলেই ঝটকে দূরে সরে দাঁড়িয়ে আমার হাত ধরে টেনে ডাইনিং এ নিয়ে এলেন। সেখানে বাবা আর দাদি সোফায় বসা, মা রান্না করে, তানিয়া আপু, লিনা আপু বিপরীত পাশের সোফায় বসে ফোনে মগ্ন। প্রভাত ভাই অল্প কেশে নিজের অস্তিত্ব জানান দিতে সবাই তার দিকে তাকায়। তাকে আজকের মতো এত সিরিয়াস কখনো দেখিনি। বিয়ের কনে সাজে একবার নিজেকে দেখার ইচ্ছে পর্যন্ত যাচ্ছে না। লিনা আপু আবেগে গলে ইতোমধ্যে রুম ছেড়েছে। তানিয়া আপু মাথার ওড়না ঠিক করে দিচ্ছে, তার চোখ অশ্রুসিক্ত। মুহূর্তে কি থেকে কি হয়ে গেল? প্রভাত ভাই শেষ মুহূর্তে এসে এভাবে বানের জলে ভাসাবেন বুঝিনি। বিয়ে শপিং করার মতো অবকাশ বা পরিস্থিতি ছিল না বলে আম্মুর বিয়ের শাড়িতেই আমার বিয়ে হতে যাচ্ছে। ভাগ্যক্রমে শাড়ির সাথে মানানসই জুয়েলারিও খুঁজে পাওয়া গেছে। মা এসে তারা দিয়ে আমাকে নিয়ে গেলেন বাইরে। পরবেশে অচেনা মানুষটাকে একবার দেখার আগ্রহ হলো না। মাথা নত করেই তার পাশের জায়গায় গিয়ে বসলাম। কবুল বলার সময় জড় বস্তুর মতো তোবদা হয়েছিলাম। পাশের লোকটার ধাক্কায় সম্মোহনী ফিরে এলো। নিজেকে সামলে ঠোঁট নেড়ে মাত্র কবুল বলেই হু করে কেঁদে উঠলাম। কিছুক্ষণ পূর্বের ঘটনা বলেই ঝটকে দূরে সরে দাঁড়িয়ে আমার হাত ধরে টেনে ডাইনিং এ নিয়ে এলেন। সেখানে বাবা আর দাদি সোফায় বসা, মা রান্না ঘরে, তানিয়া আপু, লিনা আপু বিপরীত পাশের সোফায় বসে ফোনে মগ্ন। প্রভাত ভাই অল্প কেশে নিজের অস্তিত্ব জানান দিতে সবাই তার দিকে তাকায়। তাকে আজকের মতো এত সিরিয়াস কখনো দেখিনি। বাবা থতমত মুখে বলল, কিছু বলার আছে? প্রভাত ভাই বেতাল কথায় না জড়িয়ে সোজা মূল প্রসঙ্গে চলে গেলেন। আমাদের বিয়েটা আজকে দেওয়া হোক। বাবা সাথে সাথে উঠে দাঁড়িয়ে ধমকে সুরে বলল, দেওয়া হোক এটা কেমন ধরনের কথা? তুমি কি আমাকে অর্ডার করছো? বাবার চেঁচামেচিতে উপস্থিত সকলের মুখে ভয়ার্ত ভাব ফুটে উঠল। মা রান্না ফেলে দৌড়ে এলো। তবে এত কিছুর পর প্রভাত ভাই নির্বিকার। যাকে ঘিরে সবার উদ্বেগের সৃষ্টি, সেই ঠান্ডা। তিনি ফ্যাকাশে হেসে বললেন, মামা, আপনি আমাকে ভালো মতোই চেনেন। আপনার মেয়ে বাইরে কি করে না করে সব খবর জানি, এবং জানার পরেই এই সিদ্ধান্তে এসেছি বিয়েতে এক মুহূর্ত কাল বিলম্ব আমার সইবে না। আপনি এটা জানেন আমি অনেক কিছুই করার ক্ষমতা রাখি। সিদ্ধান্ত আপনার। বাবা ভরকে গেলেন।
অসহায়ত্ব স্পষ্ট তার চোখে মুখে। প্রভাত ভাই বাবাকে এভাবে ব্ল্যাকমেইল করবেন ভাবতেও পারছি না। আর আমি বাইরে এমন কোনো কুকর্ম করিনি যে তিনি তা দিয়ে ভয় দেখাবেন। তবে এসব কিসের ইঙ্গিত? বাবার সিদ্ধান্ত চরম ঘোষণা করে আমাদের বিয়ে আজকে দেওয়ার ব্যবস্থা হলো। ঘণ্টা খানেকের মধ্যে ফুফা ফুপি এসে হাজির। ব্যাস, ঘরোয়া লোকজনের মাঝেই বিয়ের শুভ কাজ সম্পন্ন হয়ে গেল। বর্তমান বাসর বলতে কোনো জিনিস রইল না। স্বাভাবিকভাবে প্রভাত ভাইয়ের রুমে বসিয়ে দিয়ে লীনা আপু চলে গেছে। আমার সাথে এসেছে দাদি আর লীনা আপু। বিয়ের পর থেকে দাদির সাথে কথা বলার সৌভাগ্য হয়নি, এমনকি লীনা আপুর সাথেও না। সবার মাঝে এক অদ্ভুত ব্যস্ততা লক্ষ্য করছি। হয়তো তাড়াহুড়োর বিয়েতে এমনই হয়। বিদায় বেলায় বাবার মুখে যে গ্লেজ দেখে এসেছি তা ভুলতে পারছি না। প্রভাত নামক মানুষটা আমার জীবনে আপদ থেকে দুর্ভাগ্যে রূপান্তরিত হয়েছে। চাপা আর্তনাদ বুক জুড়ে ভর করছে। শব্দ করে কাঁদতে চাইছি। সমস্ত গ্লানি কষ্ট ঝেড়ে মুছে হালকা হতে যাচ্ছি, পাচ্ছি না। এই ভয়ানক পরিস্থিতি আমাকে আরো দগ্ধ করছে ভেতরে ভেতরে। প্রভাত ভাই এলেন। খুব সুন্দর করে ফ্রেশ হয়ে এসেছেন। তার আসা মাত্র ঘরমায় এক সুন্দর গন্ধে ছেয়ে গেছে। আমি ফ্রেশ হবার সুযোগ পেয়েছি, তবে ইচ্ছে করেনি বলে ঠায় সেভাবেই বসে আছি। তার পরনে মাত্র একটা প্যান্ট, গা খালি। আর চোখে দেখে সরাসরি তাকানোর মতো দুঃসাহস দেখাতে পারছি না, যদিও এই মুহূর্ত থেকে তিনি আমার জন্য হালাল, সুতরাং তার দিকে তাকানো বৈধ। তবুও এক আড়ষ্টতা ভর করেছে আমাদের। জোরটা কাটিয়ে উঠতে পারছি না। আজ যে অবস্থায় আমার বিয়ে হয়েছে, সেখান থেকেই এই মানুষটা আমার মনে বিষ হয়ে উঠেছে। এই বিষ ছাড়তে কতদিনে পারবো জানি না। তিনি উসখুস করছেন। বিছানার এক পাশে বসে, সেখানে বোধ হয় জুৎসই হলো না, তাই উঠে হেলান দিয়ে বসলেন। তারপর আবার উঠে সরান বসে বললেন, উফ, বিয়ে না করেই ভালো ছিলাম। তোর সামনে চরম আনিজি ফিল করবো এটা কখনো ভাবিনি। একটু সহজ হতো আমার সাথে। তুই এমন কঠিন পাথর হয়ে থাকলে আমি সহজ হব কিভাবে? দাদা আমার দিকে ঠিক মতো। দেখি তোকে কেমন লাগছে। আহামরি কোনো সাজসজ্জা নেই, খুব সিম্পল ভাবে সাজের পাট চুকিয়েছি। যদিও লীনা আপুর ইচ্ছে ছিল ভিন্ন, তোয়াক্কা করিনি সেসবের। জীবনটা আমার, সব তো জলাঞ্জলি দিয়েছি। প্রভাত ভাইকে বিয়ে করতে চাইনি, কিন্তু বাবার অমতেও যেতে পারিনি। তিনি আমায় খুঁটে খুঁটে দেখে মুখ খোদা করে বললেন, আজব, এটা কোনো সাজ হলো? এর চেয়ে তো বাসায় তুই বেশি সেজে টই টই করে ঘুরতি। বিয়েটা কি তোর কাছে ফাজলামো মনে হয়েছে? প্রচন্ড আক্রোশে এবার আর চুপ করে থাকা গেল না। বলেই ফেললাম, এত কিছুর পর বিয়েটা স্বাভাবিকভাবে কেউ নিতে পারবে? আমি কি যন্ত্র মানব, যার শরীর আছে তবে মন নেই? একটা প্রশ্ন করি, সঠিক উত্তর আশা করছি। কেন এমন করলেন? সাদিফ নামক ছেলের সাথে কোনো সম্পর্কে না জড়িয়েও অপবাদ দিলেন। এসব কি? আমার বলা কাট কাট কথায় লোকটার মাঝে কোনো হেলদোল হলো না, না মুখের রং পাল্টালো। অতি সরল, যেভাবে বসেছিলেন ঠিক সেভাবে থেকেই বললেন, তোকে বিয়ে করতে সব করতে পারি বলেছিলাম তো। আমি জানতাম সাদিফ নামক ছেলে তোকে পছন্দ করে, কিন্তু তুই না। সেই রাগে তোকে বিয়ে করিনি। তবে কি ট্যুর ক্যান্সেলের শাস্তি হিসেবে এসব করলেন? প্রভাত ভাই নির্লিপ্ততা গলায় বললেন, বলতে পারিস। আজ হোক বা কাল বউ তো তুই আমারই হতিস। আর এভাবে অন্যদিকে মুখ ফিরে না থেকে একটু দেখ আমার দিকে। তার গায়ে এখনো কোনো শার্ট ওঠেনি। তাকাই কিভাবে? বললাম, আগে কিছু করে আসুন। প্রভাত ভাই ডাবাডাব করে কতক্ষণ আমাকে দেখে তারপর নিজের দিকে চেয়ে বললেন, ওই তুই কি পর কেউ যে এভাবে বলছিস? যা বলবো না কিছু? কি করবি? সারা রাত এভাবে মুখ ঘুরিয়ে বসে কাটিয়ে দিবি? তাই দেব। আচ্ছা, আমার বাবার মতো জমকে আপনি বিয়েতে রাজি করিয়েছিলেন কিভাবে? প্রশ্নটা আপনাকে এর আগে করেও উত্তর মেলেনি। এবার অন্তত আমার মনের কৌতূহল দমন করেন। প্রভাত ভাই উঠে আলমারি থেকে একটা শার্ট বের করে পড়লেন।
ফিনফিনে আকাশি রঙা শার্ট। তারপর আমার সামনে মুখোমুখি বসে বললেন, হয়েছে এবার, টাকা দেখি। আমি নিতান্ত অনিচ্ছায় চোখ তুলে চাইলাম তার পানে। মুহূর্তে আমার মুখের ভাব পাল্টে গেল। লোকটাকে একটু আলাদা লাগছে, অন্যদিনের চেয়ে ভিন্ন। খুব সুন্দর লাগছে দেখতে। তিনি এবার চোখে চোখ রেখে আমার হাতে হাত রেখে বললেন, একটা মেয়ের বাবাকে রাজি করানো খুব কি কঠিন। তোর বাবা জমের মতন হোক কিংবা আমের মতন হোক, বাবা তো। মেয়েকে নিয়ে শত শত টেনশন আছে। মনে আছে তুই এক রাত বাইরে ছিলি আমার সাথে। ভাবতে গেলে এটা কিছুই না, তবে সমাজের লোকদের মুখরোচক গল্প বানানোর ভালো উৎস বটে। মামাকে বেশি কিছু বলতে হয়নি, বোঝাতে হয়নি। জাস্ট বলেছিলাম, মেয়েকে ভবিষ্যতে বিয়ে দিতে চাইলে এই সুযোগ হাতছাড়া করবেন না। পাত্র হিসেবে ছেলে আমি মন্দ নই, ভালো ফ্যামিলি আছে। রিসেন্ট বাবার ব্যবসায় হাত দিয়েছি। আর কি চাই আপনার? তাছাড়া আরো 2টা বড় মেয়ে আছে ঘরে। ছোট মেয়ের কোনো বদনাম ছড়ালে তাদের উন্নত ঘরে বিয়ে দিতে পারবেন। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল। আমি হা করে তার কথা গেছিলাম। আমার বাবার মতো লোককে পরোক্ষভাবে ব্ল্যাকমেইল করা হয়েছে। কি সাংঘাতিক ব্যাপার। প্রভাত ভাই, না ভাই বলাটা এখন থেকে সচেতন হবে না। যাকগে, প্রভাত আমার আরো কাছে এগিয়ে এসে বললেন, আমাদের জুড়িটা পারফেক্ট বুঝলি, ঠিক আম সন্দেশের মতো। আমি হলাম আমের মতো টক মিষ্টির কম্বিনেশনে তৈরি, আর তুই একদম মুখ দিরতির করা মিষ্টির মতো। আমাদের মধ্যে এই টক ভাব না থাকলে সম্পর্কই টিকবে না। আমার একটু টক মিষ্টিতে আমাদের মধ্যে তিক্ততা এলে তোর পূর্ণ মিষ্টিতে ডুব দেব, নিজের টক ভাব কমাতে। যদিও তাৎক্ষণিক কমলেও পরে আবার চলে আসবে। তুই জানিস আমি একটু অন্যরকম। তার কথায় যে কেউ হাসতে বাধ্য। আমিও এর হেরফের করলাম না। আজ থেকে শুরু আমাদের আম সন্দেশের সংসার। সমাপ্ত।